আর্কিটেক্টরা ডাক্তারদের মতো এই জিনিসটা বুঝাইতেই ব্যর্থ হয়েছে যে আমরা আসলে আপনাদের কি সার্ভিস দেই। আমরা যদি একটা এরকম ক্লায়েন্টে বুঝাইতাম, এই যে আমি তবু আমরা যেটা বললাম যে আমরা যদি ওটা ওয়ার্কশপ করতে পারি, ধরো আমি বেশি না, আমি সোসাইটির যদি 0.00001% লোকের মাথায়ও ঢুকাই দিতে পারি যে ভাই আর্কিটেকচার প্র্যাকটিসের সিস্টেম এইটা, আপনি যারে দিয়ে ডিজাইন করেন এইগুলা ফুলফিল করেন, অ্যাটলিস্ট ওই একটা লোকের দেখে আরো 10টা লোক তো ইন্সপায়ার্ড হবে যে না না প্রপার কনসালটেন্সি হইলে বিল্ডিং এটা লাভ হয়। এই যে আমরা যে বিল্ডিং গুলো দেখি, গ্লাসের বিল্ডিং, হ্যাঁ, আমাদের ক্লাইমেটে কি আসলে এরকম বিল্ডিং করা উচিত? আমাদের গাইডলাইন কি এরকম হওয়া উচিত ছিল? তুই একটা জিনিস চিন্তা কর, আমি একটা সিকোয়েন্স বলি। আমাদের এখানে মানুষ কিছু আর্কিটেক্ট, আমরা যখন দেশ বিদেশ ঘুরলাম আমরা দেখলাম ইউরোপ আমেরিকাতে গ্লাসের বিল্ডিং। ইউরোপ আমেরিকাতে কি হয়, প্রচুর ঠান্ডা বরফ পরে, গ্লাস দিয়ে একটা বিল্ডিং বানালে গ্রিন হাউস এফেক্ট হয়, টেম্পারেচার ঢুকে আর বেরোইতে পারে না, ওদের জন্য কমফোর্ট জোন তৈরি হয়। ঢাকা শহরে বাংলাদেশের কোনো বিল্ডিংয়ে এখানে এত সুন্দর ওয়েদার, আমরা কি করতেছি কমার্শিয়াল বিল্ডিংগুলোরে গ্লাস দিয়ে মুড়াচ্ছি, কারণ দেখতে ভালো লাগে। আমরা আর্কিটেক্টরই কিন্তু এটা মাথায় ঢুকাইছি, এটা দেখতে সুন্দর, এসি লাগাচ্ছি। আচ্ছা, এবং দেখ আমি শুধু কমার্শিয়াল বিল্ডিং বলতে অফিস না, শোরুমের কথাও বলি। একটা মার্কেটে গেলে তুই বাইরে দিয়ে গ্লাস দেখতেছিস, মার্কেটে ঢুকার পর কি তুই পেরিফেরিয়াল গ্লাস দেখোস? আর্কিটেক্টদের ব্যর্থতা হলো আর্কিটেক্টরা বুঝাইতেই পারে নাই যে আর্কিটেক্টদের কাজ কি, আর্কিটেক্টদের এই কাজের জন্য ফিস কত টাকা লাগে, কি পরিমাণ কাজ দিতে হয়। আমরা হয়ে গেছি কি একটা নষ্ট মার্কেটে ঢুকছে, কিছু লোক আমাগর নাম ভাঙিয়া খাচ্ছে, কিছু আর্কিটেক্টও আছে তারাও মানুষে ঠকাইতেছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। আমরা তো আর্কিটেক্টর সবাই স্বপ্নবাজ, আমাদের কিন্তু ড্রিম থাকে, প্রজেক্ট আসে এই প্রজেক্ট দিয়ে ফাটাই ফেলবোই বলবো, এই স্বপ্নটা ভাঙতে বেশি দিন লাগে না। একটা সময় বুঝতেছি ক্লায়েন্ট এটা আমার পয়সাই দিচ্ছে না, তা আমার তো রুজি করে খাইতে হয়, আমার তো কাজ করে খাইতে হয়। আমি একটা ডিজাইন 1 বছর লাগে করতে পারি না। এখন উনি আমার কাছে খুব স্বপ্ন টপ্ন নিয়ে আসা, এরপর আর পয়সা দেয় না, আমার তখন ওনার প্রজেক্টের প্রতি আগ্রহ কমে যায়। আমি ওইটা এখন বেসিক যা যা লাগে কইরা ছেড়ে দিতেছি। আমি ওইটাতে বসে বসে অত ডিটেল করতে গেলে আমার তো না খেয়ে মরা লাগবে, আমার অফিসের পোলাপান্ডে বেতন দিতে হবে না, তাই না? আমার অফিস ভাড়া দিতে হবে না, আমার বাজার করতে হবে না, আমার বাচ্চার খরচ আছে না। তা আমি একটা সময় যখন দেখতেছি যে এই লোকটা আমার দিচ্ছে না, আমি একটা কমন ডেলিভারি দিয়া ভাই নেন আপনার এই হইলে আপনার নেন, এবং সেও তো জানে না, সেও তো জানে না আমি তাদের যতটুকু দেওয়ার কথা ততটুকু দিচ্ছি কিনা। স্ট্যান্ডার্ড প্যাকেজ অফার করতাম যে ভাই আপনারে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখছি ক্লায়েন্টে, আমি একদম সিরিজ ধরে আমার একটা লিস্ট করে দেন ইমরান, আমরা একটা লিস্ট করছি তো যে আমি আপনাদের এই 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 সব দিব, ডেলিভারেবল লিস্ট আছে, এবং লিস্টটা অনেকভাবে ভাগ করা, আমি আপনি যদি এই সব নেন আপনার আমার এত টাকা কনসালটেন্সি দিতে হবে, আপনি যদি এর 1/3 নেন, এবং মজার বিষয় 1/3 দিয়েও বিল্ডিং ডিজাইন করা যায়। ক্লায়েন্টের টেন্ডেন্সিটা কি থাকে, ভাই সবই দিবেন এটারে এত টাকায় করে দেন, তা আমার ওটা কি বাতাসে তৈরি হবে? এই কি করতেছে, ড্রয়িং দিচ্ছে কম, ড্রয়িং কম দিয়ে করতেছে কি, ক্লায়েন্ট পরে বিপদে কাজের সময় ভাই এটা নাই ওটা নাই, তখন আর্কিটেক্টর ডাকে সুপারভিশন চার্জ, এবং সে প্রতি সপ্তাহে, আমি এমন আর্কিটেক্টর চিনি যে ধরো 50-60 হাজার টাকায় ডিজাইন করে, আর পুরো বিল্ডিং সুপারভিশনে সে মোটামুটি 4 লাখ টাকা উঠায় ফেলছে, বুঝছো? ক্লায়েন্ট তো বুঝেই না ড্রয়িং দিলে যে, এবং ক্লায়েন্টের সমস্যা কি দেখো, ক্লায়েন্ট কিন্তু সব জায়গায় সস্তা খুঁজে। আমরা কনসালটেন্সির সময় ক্লায়েন্টের ফার্স্ট কথা বলি, আপনি আমার দিয়ে যে ডিজাইন করাচ্ছেন, আমার এই ডিজাইন প্যাকেজের মধ্যে আমি একটা জিনিস কিন্তু আমাদের প্যাকেজ আমরা অ্যাড করি, আমি কন্ট্রাক্টর ভেটিং করব। আপনি কারে দিয়ে বাড়ি বানাবেন, ওই কন্ট্রাক্টরে আমার সাথে বসে ইন্টারভিউ দিয়ে ড্রয়িং বুঝে নিয়ে যাইতে হবে, কনস্ট্রাকশন ডকুমেন্টটা। কারণ ড্রয়িং যদি কন্ট্রাক্টরই না বুঝে, এই ড্রয়িং তো ভ্যালুলেস। খুঁজে কোথায়, ক্লায়েন্ট খুঁজে কি কে সস্তায় বাড়িটা বানাই দিবে। হ্যাঁ, এখন যেই কন্ট্রাক্টরেরও কিন্তু যার এক্সপিরিয়েন্স আছে, যে ভালো কন্ট্রাক্টর, ওর রেটও বেশি হবে, তো এটাও তো স্বাভাবিক। ও তোমার এক জিনিস 100টে বানাবে, 3বার ভুল করে ঠিক করে বানাবে না। ক্লায়েন্ট কিন্তু ওইখানে 3বার টাকা দিচ্ছে, একটা জিনিস ভুল হয় বানায় দেখে, এবং ক্লায়েন্ট কিছু ক্লায়েন্টের কাছে এটা খুব ভালোও লাগে। ওই কন্ট্রাক্টর আমি তো 3বার কইছি, ও ভাঙছে, এই আমি কইছি এই যে একটা এদিক করো তো, ওই দিক করে বানা, আর্কিটেক্টর ডিজাইন বাস। হ্যাঁ, ওরা দুইজন মিলে ট্রায়াল এরর করতেছে, এবং কন্ট্রাক্টর অভিযোগ দিবে কেন, ওই হারামজাদা তো যতবার ভাঙতেছে ওর তো তত লাভ হইতেছে, তো মজুরির বিল আসতেছে, মাল খরচ হইতেছে ক্লায়েন্টের, ও কি নিজের পয়সায় ইট সিমেন্ট কিনে আনতেছে? এইভাবে হয় না, সব সেক্টরে এই অবস্থা। আমাদের দেশটাতে 12টা বাজার সবচেয়ে বড় কারণ হলো সব সেক্টরে এরকম বিশৃঙ্খলা, কোনো সিস্টেম নাই, কিচ্ছু নাই, যে যার মতো মোগের মুল্লুকের মতো চালাইতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
এর আগের দিন পথে ঘাটে পডকাস্টে আপনাদের রেসপন্স দেখে ভাবলাম এটার একটা সেকেন্ড পার্ট করা উচিত। আগের ভিডিওতে আমরা কিভাবে আর্কিটেক্ট খুঁজবেন, সঠিক আর্কিটেক্টের সন্ধান কিভাবে পাওয়া যায় এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আজকের পডকাস্টে আর্কিটেকচার প্র্যাকটিসের নামে বাংলাদেশে আসলে কি কি হচ্ছে এবং আমাদের যারা সাধারণ ক্লায়েন্ট, মানে যারা বাড়ি করতে চায় অথবা ডিজাইন রিলেটেড সার্ভিস নিতে চায়, তারা কোথায় কোথায় কিভাবে ধরা খাচ্ছে, এগুলা জিনিস নিয়ে আমাদের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের বললাম এই কারণে, সামনে গতবারের পডকাস্টের গেস্ট ইমরান গাড়িতে উঠবে, ওরে আমি পিক করব। আমি একটা সাইট ভিজিটে যাচ্ছি, ওরে রিকোয়েস্ট করে আজকে আবারও নিছি, ওর সাথেও কথা হবে। কিছুক্ষণ ওয়েট করেন, ও সামনে থেকে উঠবে। তা আজকে পডকাস্টটার মেইন কারণটা হলো আমাদের প্র্যাকটিসের বিভিন্ন ফেজে আমরা তো সাধারণত আর্কিটেক্টদের কাজ হলো নতুন নতুন প্রজেক্ট ডিজাইন করা, কিন্তু বর্তমানে এমন ঘটনা ঘটতেছে যে আমাদের কাছে পুরাতন ডিজাইন করা প্রজেক্টও আসতেছে। কিরকম? যেমন ধরেন অনেকে বাড়ি ডিজাইন করে ফেলছে, করে বাড়ি কনস্ট্রাকশনও শুরু করে দিছে। কনস্ট্রাকশন শুরু করার পর ক্লায়েন্ট তখন একটা সার্টেন ফেজে গিয়ে সে টের পাচ্ছে যে তার যেটা চাহিদা ছিল সেই অনুযায়ী সে জিনিসপত্র পাচ্ছে না, মানে আপনার মন মতো জিনিস হচ্ছে না। মন মতো হচ্ছে না কিরকম? যেমন আমাদের স্বাভাবিক আর্কিটেকচার যারা পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করে, এরা বিভিন্ন রকম ড্রয়িং ডিজাইন দেখে দেখে অভ্যস্ত। আমরা একটা ড্রয়িং দেখলে ড্রয়িং এর থ্রি ডাইমেনশনাল ঘটনা কি ঘটতেছে আমরা কিন্তু বুঝতে পারি, কিন্তু এটা সাধারণ মানুষের পক্ষে তার ড্রয়িং দেখে বোঝা সম্ভব না। এখন সে যদি সঠিক লোকের হাতে না পড়ে, তাকে দিয়ে যদি সঠিক লোক দিয়ে যদি ডিজাইন না করায়, যে ঘটনাটা ঘটে যে ড্রয়িংগুলো যখন সে পায় সে ভাবে আমি তো সব পেয়ে গেছি, এবং আলটিমেটলি ওইটা দিয়ে যখন কনস্ট্রাকশন শুরু হয়, কনস্ট্রাকশন শুরুর পর এটা তো আর তখন কাগজে কলমে থাকে না, এটা প্র্যাকটিক্যালি দেখা যাওয়া শুরু হয়, মানুষ স্পেসটা ফিল করতে শুরু করে, এবং যখন ওয়াল তোলা শুরু হয় তখন মানুষ টের পায় যে ঝামেলা হয়ে গেছে, এবং বিভিন্ন টাইপের ঝামেলা, এবং ওই ঝামেলাগুলো তখন আর সে সমাধান করতে পারে না। সে তখন আবার নতুন করে, যেহেতু সে এটার টেকনিক্যাল পার্সন না, সমস্যার সমাধান সে নিজে করতে পারতেছে না, মিস্ত্রি তারে দুই একটা অপশন তৈরি করে দেখাচ্ছে, এটাও তার মন মতো হচ্ছে না, তখন সে বাধ্য হয়ে আবার নতুন আর্কিটেক্টের সন্ধান শুরু করে। দেখা গেল তখন খুঁজতে খুঁজতে যদি সত্যি, তখন তো তার গরজ আছে, সে অনেক কিছু যাচাই বাছাই করে খুঁজে, তখন দেখা যায় খুঁজতে খুঁজতে যখন আর্কিটেক্টের হাতে এসে পড়ে ততদিনে অনেক দেরি হয়ে গেছে, এবং ওই জিনিসগুলো তখন আর সংশোধনের পর্যায়ে থাকে না, এবং অনেক টাকা খরচ করে ওগুলাকে ভাঙতে হয়, রিভাইজ করতে হয়, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, এবং তখন আমরা এগুলো এভাবে ঠিক করি। ইমরানকে গাড়িতে উঠাইলাম, সরি মাঝখানে একটা কল আসাতে ওই দৃশ্যটা আপনাদের দেখাতে পারিনি। ইমরান, আজকে আমাদের পডকাস্টের বিষয় হলো গতদিন তো আমরা সঠিক আর্কিটেক্ট কিভাবে আইএবির ওয়েবসাইট থেকে খুঁজে বের করবে এটা নিয়ে করছিলাম। আজকের পডকাস্ট হলো যে আমাদের এই যে প্র্যাকটিসের নামে যারা ভুয়া আর্কিটেক্ট সেজা লোকজনকে সার্ভিস দেয় এবং মানুষ সার্ভিস নিয়ে কিভাবে কিভাবে ধরা খায়, ওই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি আর কি আমরা। এটা হলো আজকের আমাদের পডকাস্ট। আর আমাদের এখন আরেকটা ফাও গেস্ট পাওয়া গেছে, ওই যে তপু, ও আসছে কোথায় জানি, বর্ডারে গেছিল কোথায়, তপুরও গাড়িতে উঠাবো, ওটাও নিয়ে নেই। ওকে, আজকে এটা একদম গ্রুপ ডিসকাশন হয়ে যাবে। গ্রুপ ডিসকাশন, আরেকজন আর্কিটেক্ট পাওয়া গেছে, গ্রুপ পডকাস্ট হবে। তপু, ওয়ালাইকুম আসসালাম। তপু, ওই পডকাস্ট চলতেছে কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে, বুঝছো? তুমি মাঝখানে সিটে এসে বসো, তাহলে তোমারও দেখা যাবে, বুঝছো? তা আজকের পডকাস্টের বিষয় হলো কি কি কারণে ধরা খায়, কিভাবে ধরা খায়, এগুলো যার যার অভিজ্ঞতা শেয়ার করা আর কি। এবং মজার বিষয়, পরশুদিন আমার একজন ফোন দিছে, হ্যাঁ, এক ভদ্রলোক ফোন দিছে, ফার্স্টে মেসেজ পাঠাচ্ছে এরকম আপনার একটু জরুরি হেল্প লাগবে এই সেই, এত লোক হোয়াটসঅ্যাপে ইয়া দেয়, আমি সবসময় তো ইয়া করা যায় না, কথাবার্তা গুলা দেখে মনে হলো রেসপন্স করার পর দেখে উনি ফোন দিছে আমার আর কি। দেওয়ার পর কইতেছে যে এরকম আমি তো একটা বাড়ির ডিজাইন নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই সিলেটে, সে এক আর্কিটেক্ট দিয়ে নাকি প্ল্যান করাইছে,
তারপর সে কিভাবে কিভাবে আমার সন্ধান পাওয়ার পর তার কাছে ওই ভিডিও টিডিও দেখে মনে হয়েছে তার কিছু জায়গায় মেজর ভুল হয়েছে। এখন সে আমার তখনও বলেন, তারপরে বলতেছে ভাই আমি 3টা ছাদ ঢালাই দিয়ে ফেলছি। আমি বললাম ছাদ ঢালাই দিয়ে ফেললে আমার কি করার আছে? তখন কইতেছে যে না আমি তো একজন আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করাইছিলাম। সে এর মধ্যে কথা কইতে কইতে আমার প্ল্যানটা পাঠাইছে, বুঝছো? খুইলেই তো আমার খটকা লাগছে, প্ল্যান দেখলে বোঝা যায় না আর্কিটেক্টের প্ল্যান। আপনি এটা শিওর আর্কিটেক্ট দিয়ে করাইছেন? বলছে হ্যাঁ আমি তো একজন এরকম আর্কিটেক্ট দিয়ে করাইছি। যে ভালো কথা, এখন সমস্যা কোথায়? কইতেছে যে এরকম দেখেন আপনার এই যে আলো বাতাসের ইস্যুগুলো যেগুলো বলতেছিলেন, ডাইনিং একটা তো লাইট নেই, হ্যাঁ। তারপরে সবচেয়ে বড় সমস্যা হলো সিঁড়ি এবং লিফটের লোকেশন দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনোভাবেই আর্কিটেক্টের কাজ হইতে পারে না। হ্যাঁ, মানে এমন ভাবে সিঁড়িটার ল্যান্ডিং এর উপরে লিফটের কোর বসাই দিছে। মানে লিফটের চারিদিক আমরা অনেক সময় কি হয়, না না ওইটা না, এই যে সিঁড়ির আমরা তো দেখা গেল ফুল ল্যান্ডিং এর মুখের সামনে লিফট থাকে না, ও সাইডে লিফট বসাইছে। হ্যাঁ, এবং সাইডে লিফট বসানো হয়েছে কি ল্যান্ডিং ক্রস করে যখন তুমি নামতে যাবা লিফটের দরজা খুললে দুইজনই ধাক্কা খাবে। আমি বললাম যে এটা শুনেন, এটা আপনি যদি চানও আর্কিটেক্ট কোনোদিন এইভাবে ডিজাইন করবে না। একটা আর্কিটেক্ট কয় না আমার এখানে খটকা লাগতেছে, আমি যা বলি উনি তাই করে দেয়। হ্যাঁ, এবং আমি বললাম যে আগে আপনি খোঁজ নিয়ে দেখেন আর্কিটেক্ট কিনা, হইলে তারপরে যদি আর্কিটেক্ট হয় ওনার সাথে দেন দরবার করেন, আর না হইলে ওনার পারমিশন নিয়ে আমি এমনি আর্কিটেক্টের ডিজাইন এভাবে হাত দেওয়া যায়, এটা হয় না কখনো। এই আর কি। বলো তোমাদের কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারো। অভিজ্ঞতা মাঝে একটা এরকম সেম আসছিল, তবে সে একটা আর্কিটেক্টের ডিজাইন করে, এটাও জানা দরকার সবার আসলে, যে সেটা ডিজাইন আর্কিটেক্টের ডিজাইন সামহাউ ক্লায়েন্ট এবং আর্কিটেক্টের মধ্যে কোনো মানে হয় নাই, ঠিক আছে, দ্যাটস ওয়াই ক্লায়েন্ট চলে আসছে। তো প্রথমে তাকে সুন্দর করে অ্যাডভাইস দিলাম যে আপনি ওই আর্কিটেক্টের কাছ থেকে একটা নন অবজেকশন একটা লেটার নিয়ে আসেন বা কিছু একটা নিয়ে আসেন যে সে আর এই প্রজেক্টের সাথে ইনভলভ না, তাহলে আমি এই কাজটা করতে পারবো, আদার দিন আমি করতে পারবো না। আমাদের এখানে এটাও একটা মজার ব্যাপার, ধরেন আর্কিটেক্টের কাছ থেকে এরকম সোজা বাংলা কথা মানে এই ধরনের হয়ে ক্লায়েন্ট চলে যায় অন্য জায়গায়। এখানে দুই গ্রুপেরই সমস্যা আছে, কিন্তু অনেক সময় আর্কিটেক্টরা ঠিকমতো সার্ভিস দেয় না, আবার অনেক সময় ক্লায়েন্টও সিস্টেম করতে থাকে। দুই গ্রুপেরই, এই জন্য কিন্তু এটা একটা প্রফেশনাল প্র্যাকটিসের ইথিক্স কি, যে সবাই সবার সাথে যোগাযোগ করে না। ভাই আমি তোমার কাজ আমার কাছে আসলে আমি যদি চিঠিও না আনো, আমি তো অ্যাটলিস্ট তোমার একটা ফোন দিব। আমি যদি জানি যে এটা ইমরান ডিজাইন করছে অথবা তবু ডিজাইন করছে, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো না তবু তোমার ক্লায়েন্ট আমার কাছে আসছে? এটা তো নর্মাল ভদ্রতা, তাই না? ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে কয়জন আর্কিটেক্ট প্র্যাকটিস করে এর তো নামে চেনা যায়, এর হাজারের কয়েক হাজার মাত্র, এর মধ্যে আরো স্পেসিফিক ধরলে দেখবেন যে কয়েক শত, অনেক মানে কি হয় 5000 ক্রস করে। এখানে ওই যে বললাম কি, এটা তো আমাদের জাতিগত কিছু সমস্যার কারণে আমরা সব সেক্টরেই এই সমস্যাগুলো আমাদের আছে। আমরা কিন্তু মানুষ হিসেবে মানে কোনো জিনিসই, মানে বাংলাদেশের মানুষের একটা কমন সমস্যা কি, আমাদের সবকিছুতে আমরা সবকিছু জানি। হ্যাঁ, ডাক্তারিও জানি, আমি ইঞ্জিনিয়ারিংও জানি, আমি ভালো পলিটিশিয়ান, মানে সব জ্ঞানে একেবারে জ্ঞানের ঠেলায়। কিন্তু ওই কি একটা কথা আছে না, জ্যাক অফ অল ট্রেড নাকি একটা, ব্যাপারটা অনেকটা ভাইস ভার্সার মতো। সেটা হচ্ছে যে ওই যে একটা কথা আছে যে দুনিয়ায় একটু চালাক না হলে মানে চলে না, মুশকিল। আবার একটা হচ্ছে যে দুনিয়ার সবকিছু মানে আমার বেঁচে থাকার জন্য যা যা লাগে, এই মানে মৌলিক 5টা অধিকারের পাশাপাশি আর যা কিছু সমাজে প্রত্যেকটা সম্পর্কে বেসিক কিছু যদি আমি ধারণা না রাখি, আমাদের এই বিশেষ করে বাংলাদেশি সমাজে যেটা যে ঠেকে এবং ঠকে যাওয়ার ব্যাপার থাকে, সেক্ষেত্রে ওই টোটকা বা হচ্ছে যে মানে চটজলদি কিছু একটা সমাধান প্রত্যেকের কাছেই প্রত্যেকটার একটা নিজস্ব একটা ধরন থাকে না। কিন্তু এই সমাধান করতে গিয়ে তো কাজের সাথে অকাজ বেশি করে ফেলে, এটাও তো সত্যি কথা, এটা তোমার মানতে হবে, তাই না? মানে মাতব্বর আমাদের দেশের সবাই, এবং এই মাতব্বরির কারণে ধরাটা সবাই খায়। এবং আমি দেখছি তো ক্লায়েন্টদের ফার্স্ট টেন্ডেন্সি হলো কেমনে কম টাকায় সব কাঁচায় আনা যায়, এবং কম টাকায় কাঁচায় আনতে গিয়ে কিন্তু মিস্ত্রিরও পীর মানে, এটাও কিন্তু সত্যি কথা। খেয়াল করে দেখছো, মিস্ত্রি কয় স্যার কিসের ইঞ্জিনিয়ার, ওর জন্মের আগের থেকে আমি বাড়ি বানাই। হ্যাঁ, তাই মিস্ত্রি তো বস।
যতদিন ধরে ইঞ্জিনিয়ারিং করে, হ্যাঁ যোগালি দিয়ে কাজ শুরু করছি, এখন আমি হলো কন্ট্রাক্টর। তাহলে আমি কম জানি। বাংলাদেশের এই যে ধরো এই ঘটনাটা একটা মজার এক্সাম্পল, রাস্তার দিকে তাকাইলে দেখবা ওই যে লেগুনার পিছনে যে পোলাটা ঝুলে আছে না, এই ঝুলে থাকা পোলাই কিন্তু একসময় লেগুনার ড্রাইভার হবে। ও কিন্তু ওস্তাদের তেলায় তেলায় ড্রাইভিং শিখতেছে। ও যখন ড্রাইভার হবে, ও সারা জীবনে ওস্তাদ প্লাস্টিক চাপ দেন করতে করতে ও তো ড্রাইভার হয়েছে, ও তো তাই হবে, প্লাস্টিক চাপ দেওয়া ড্রাইভার। এই হয়েছে আমাদের অবস্থা, এই আর কি। এখন এই আমাদের এখন এই কারণে হয় কি, দেশের সম্পদ ধ্বংস হইতেছে, তো হিউজ টাকা। আমার কাছে এরকম প্রচুর প্রজেক্ট আছে। কেন ইমরান, আমরা যে ইয়ারটা করতেছি ওই যে মানিকগঞ্জের প্রজেক্টটা, বুঝছো লোকটা কি পরিমাণ ধরে, সে তো বিল্ডিং অলমোস্ট কমপ্লিট, পুরা সব ছাদ কমপ্লিট, বুঝো 5 তলা পর্যন্ত ছাদ কমপ্লিট হওয়ার পর সে তখন তার চোখে বাজছে যে আমার এখানে তো সিঁড়ি দিয়ে তো উঠা, মানে সে ওটার মধ্যে তার ডুপ্লেক্স আছে, সব আছে, এক সিঁড়ি দিয়ে সলভ করছে। হ্যাঁ, এখন মানে ঘটনা যেটা হয়েছে, 5 তলায় যেই লোক থাকবে আর নিচতলায় দোতলায় যে ফ্ল্যাটের লোক থাকবে, ও সবাই একটা সিঁড়ি, কিন্তু দরজা কিন্তু নাই, বুঝছো, কন্ট্রোল একটা নিচতলায়, মানে তোমার 5 ইউনিটের কন্ট্রোল নাই, একটাই কন্ট্রোল নিচে, ওইভাবে কন্ট্রোল দেওয়ার অপশনও রাখে নাই। প্ল্যান একটা কইরা দিয়া সে বিল্ডিং বানাই দিছে, 3Dও একটা দেখাইছে। মানে ওই লোক টের পাইছে যে আমার তো তাইলে যে আমি একতলায় ভাড়া দিব, ও গেট না খুললে আমি 5 তলায় যেতে পারবো না, বুঝছো, এরকম একটা ডিজাইন। এরপর ওইটা আমরা ঠিকঠাক করতেছি, এখন অনেক টাকা খরচও হবে, এটা ভাঙা চূড়া এগুলো ঠিক করা, কিন্তু মানুষ উনি তো এখন বলতেছে। এবং সমস্যা যেটা হয়ে যায় কি, আমাদের দেশে মানুষ এত কনফিডেন্ট, উনারে ভূগোল বুঝাইছে কিভাবে, যারা কাজটা করছে এরা এই করতে করতে অভ্যস্ত, মানে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নাম পরিচয় দিতে দিতে এরা দেখাইছে আমার এরকম এতগুলা প্রজেক্ট আছে। ক্লায়েন্ট তো আর এটা ভেরিফাই করতে যায় না যে আসলে এটা কি অবস্থা, একটা বিল্ডিং দেখা গেছে এটা আমার বানানো। হ্যাঁ, ক্লায়েন্ট মনে হচ্ছে তো অনেকগুলা বিল্ডিং বানাইছে নিমন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট, কিন্তু আসলে ওরা কিছুই না, হয়তো লেম্যান টাইপের লোক, এই গুতায় গুতায় কাজ শিখছে। আর পরিচয় দিছে তো আর্কিটেক্ট হিসেবে, আর পরিচয় দেয় তো আর্কিটেক্ট হিসেবে, লোকজন তার ডাইন বাম তাকায় না আর্কিটেক্ট। মানে হাউ ফানি, কিভাবে সম্ভব এটা? বহুত লোক আছে এরকম, আমি এরকম অনেক চিনি, মার্কেটিং এর লোক এখন কোম্পানি খুলে বসছে, বুঝছো, ডিজাইন করতেছে। একটা ব্যাপার হচ্ছে কি যে মানে এটা কি বলবো, যে খুবই মানে লজ্জাও লাগে অনেক ক্ষেত্রে, যে মানুষজন বলে যে আমি তো আমার আমি মানিকগঞ্জের কথাই যদি বলি, উনি আমার সম্পর্কে চাচা হন, তো ওই ভদ্রলোক বলতেছে যে পাশাপাশি 2টা প্লটে হচ্ছে ওনার মানে বাড়ি উনি করছেন, একটা 6 তলা আর একটা হচ্ছে 8 তলা। তো যেহেতু সদরের কাছাকাছি, উনি হসপিটাল করছে, 3 তলায় উনি থাকে, আর আরেকটা বিল্ডিং পুরোটাই হাসপাতাল তৈরি করে দিয়েছে উনি। কিন্তু যেটা করছে যে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর দিকে হেলে গেছে, আচ্ছা, এরকম একটা ব্যাপার। আমি বললাম যে পৌরসভা থেকে মানে নিচ দিয়ে, মানে নিচে একটা করিডোরের মতো, মানে প্যাসেজওয়ে এর মতো একটা জায়গা আছে, যেহেতু জমি 2টা আলাদা, ওখানে প্রায় 5 ফিটের মতো চওড়া জায়গা আছে, লম্বা হচ্ছে প্রায় 70-80 ফিটের মতো। আচ্ছা ঠিক আছে, কিন্তু উপরের দিকে যায় আস্তে আস্তে মানে ত্রিভুজের মতো মাথায় লেগে গেছে, এবং 4 তলাতে যে উনি 2টা বিল্ডিং কে ওই যে ওই মানে একটা ব্রিজ, কানেক্টিং ব্রিজের মতো করে, ওই স্কয়ার হসপিটাল যেরকম ওই টাইপের একটা ফিল দেওয়ার জন্য উনি ওই ওখানে স্ল্যাব করে হাসপাতাল আলাদা করে দিয়েছে, মানে ওনারা ওই হাসপাতাল কর্তৃপক্ষ ওখানে এখানে করছে। জিজ্ঞেস করলাম, বলে যে না, পুরসভা থেকে আসে না, এখানে আইসা কি করে, ঢাকা শহরে কিছু করে না, এই আমাদের মানিকগঞ্জের মতো একটা জায়গা, এটা নারায়ণগঞ্জ গাজীপুর হলে তো একটা কথা ছিল। এটা ঠিক যে মানিকগঞ্জ যথেষ্ট মানে একটু পেছানো একটা জেলা, তেমন একটা মানে জেলা সদর হলেও খুব একটা উন্নত হয়নি। আচ্ছা, প্ল্যান করাইছেন মতো 8,000 টাকা দিছে 2টা প্রজেক্টে। উনি বললো যে চাইছিল 50,000 টাকা, তা আমি সব মিলে 20,000 টাকা দিয়ে দিছি। চিন্তা করো, 20,000 টাকায় সে ডিজাইন করে দিয়েছে। ওইটা আবার ওই পৌরসভার অ্যাপ্রুভালও আছে, তারপরে উনি কাজ করাইছে। ওই যে ওইটাই করে, পৌরসভার যারা অ্যাপ্রুভাল দেয় না, ওরাই প্যাকেজ নিয়ে বুজুং বাজুং দিয়ে এটা ধরায় দেয়। এবং উনি মানে খুব খোলামেলাই উনি আমার সাথে বললেন, যেহেতু সম্পর্কে আমি ভাতিজা লাগি, যে আসলে একটা বাড়ি করতে বলে রড সিমেন্টের পিছনে, রঙের পিছনে আমার যে পরিমাণ খরচ যাবে, ইঞ্জিনিয়াররা দিয়ে কোন একটা ডিজাইন বানায় পাস করাই নিলেই হইলো, আমি কনসালটেন্সি এত টাকা দিতে যাবো কেন? এবং ইঞ্জিনিয়ারও কি এটা কেমনে 20,000 টাকায় করে? মানে একটা জিনিস বুঝো, মানে আমাদের মানুষজন কোটি টাকার একটা প্রপার্টি বানানোর পিছনে তার কমন সেন্সও কাজ করে না, যে একটা ধরো একটা ওপেন হার্ট সার্জারি হচ্ছে, হ্যাঁ, একটা লোক রিং পরাইতে গেছে, একটা রিং এর দাম 1 লাখ টাকা,
রিং পরানো, হসপিটালের চার্জ মিলে এটা 3 লাখ টাকার প্যাকেজ হয়। এখানে ডাক্তারের ফিজও কিন্তু থাকে 70-80 হাজার টাকা। হ্যাঁ, জি। এটা একটা এক্সপার্ট ডাক্তার। তা এই যে ডাক্তারের ফিস টিস মিলে মানে একটা প্রপোর্শন থাকবে তো একটা জিনিসের। হ্যাঁ, তুমি একটা মানে এটা হাস্যকর না না যে ভাই, এখানে একটু থামাই, প্রপোর্শনের ব্যাপারটা যখন আসলে একটু বলি। সমস্যা হয়ে গেছে আমাদের দেশে, প্রথম বিল্ডিং বানাতে হচ্ছে রাজমিস্ত্রিরা, কিছুই থাকতো না। ল্যান্ডওনার এসে বলতো আমার 4টি রুম লাগবে, 5টা রুম লাগবে, বানায় দাও, বানাইতো 1 তলা 2 তলা শেষ। আচ্ছা, এরপরে আসলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা, আমি মেনশন করে বলবো সিভিল ইঞ্জিনিয়াররা। বাংলাদেশে আর্কিটেক্টরা প্র্যাকটিস করার আগে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়াররা এদেশে প্রচুর বিল্ডিং ডিজাইন করছে এবং তারা প্র্যাকটিস করছে, ঠিক আছে। তাদের একটা কমন প্র্যাকটিস ছিল মানে সিঁড়ির তলা দিয়ে কলাপসিবল গেট খুলে বাড়িতে ঢোকা। আমি দোষ দিচ্ছি, আমার কথাটা শোনেন, শেষ করতে দেন। এটা হয়েছে কিনা, ইয়ার্স টু ইয়ার্স এটা হয়েছে। আচ্ছা, এরপরে কি হলো, তখনও কি হয়েছে, তখন ওই সিভিল ইঞ্জিনিয়ার একটা এমন শিট রেডি করতো, কয়েকটা স্ট্রাকচারাল ডিজাইন থাকতো, নো আর্কিটেকচারাল ডিজাইন, একটা স্ট্রাকচারাল ডিজাইন থাকতো, সাইটে যেত রাজমিস্ত্রি কাজ করতো। এরপর আর্কিটেক্টরা আসলো, আর্কিটেক্টরা এসে একটা বিল্ডিং এর জন্য কি কি লাগবে, কি ডেলিভারেবলস লাগবে, এইটা কি কখনো মানে আপনার ভ্যালুটা ক্রিয়েট করবেন কিভাবে, ভ্যালু তো অ্যাডজাস্ট করতে হবে। তার মানে কি, এই যে ডেলিভারেবলস গুলো দিব, এটা একটা ভলিউম আছে, যে সময়টা আমি ব্যয় করব তার একটা ভলিউম আছে। তাহলে আমি টাকাটা যে নির্ধারণ করব, এটা ওই ক্লায়েন্টও জানে না, এই আর্কিটেক্টও দিতে পারে না। ব্যর্থতাটা কার? ব্যর্থতা অবশ্যই আর্কিটেক্টের ব্যর্থতা। তুমি একটা প্রফেশন ইন্ট্রোডিউস করতেছো তোমার কাছে, যেমন ধরো যে আমি ওই দিনও বলতেছিলাম, গ্রামে গঞ্জে আমরা তো মফস্বলের মানুষ, আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, ডাক্তার মানে কি ছিল, ডিসপেন্সারির পিছনে পর্দা নিয়ে একটা লোক বসে থাকতো। ওইখান থেকে ডাক্তারের কনসেপ্ট এখন বসে গেছে ডায়াগনস্টিকে। এখন তুমি কিন্তু কনসাল্টিং সেন্টার হচ্ছে, ওইখানে ডাক্তার, বিভিন্ন স্পেশালাইজ ডাক্তার বসে থাকে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রোগী, হাজার হাজার রোগী ঢাকায় আসে গ্রামের থেকে ডাক্তার দেখাইতে, বুঝো। তো ডাক্তাররা নিজেদের এই জায়গাটা তৈরি করছে, মানুষকে বুঝাইছে, এবং এটা মুখের কথাই হয় নাই, মানুষও দেখছে যে না আসলে ওই হোমিওপ্যাথি ওষুধ অথবা ওই যে টোটকা খাওয়া, কবিরাজি খাওয়ার চাইতে এইভাবে যদি একটা ডায়াগনোসিসের মাধ্যমে ডাক্তার দেখানো যায়, তাহলে রোগের চিকিৎসা পাওয়া যায়, প্রপার চিকিৎসা হয়। ডাক্তাররা এটা প্রমাণ করতে পারছে, এটা ডাক্তারদের সার্থকতা। আর্কিটেক্টদের ব্যর্থতা হলে আর্কিটেক্টরা বুঝাইতেই পারে নাই যে আর্কিটেক্টদের কাজ কি, আর্কিটেক্টদের এই কাজের জন্য ফিস কত টাকা লাগে, কি পরিমাণ কাজ দিতে হয়। আমরা হয়ে গেছি কি, একটা নষ্ট মার্কেটে ঢুকছে, কিছু লোক আমাগর নাম ভাঙিয়া খাচ্ছে, কিছু আর্কিটেক্টও আছে তারাও মানুষে ঠকাইতেছে। এটা তো অস্বীকার করার কিছু নাই। এটা এইগুলা যদি তুমি ওপেনলি স্টেটমেন্ট দিতে পারো, তাহলে তোমার সমালোচনা করতে, আত্মসমালোচনা না করতে পারলে, আমি বলি একটা কথা বলি, করতেই হবে। আমাদের প্র্যাকটিসের লাইফে আমি এমনও হয়েছে, আমরা তো আর্কিটেক্টর সবাই স্বপ্নবাজ, আমাদের কিন্তু ড্রিম থাকে, প্রজেক্ট আসে, এই প্রজেক্ট দিয়ে ফাটাই ফেলবো। এই স্বপ্নটা ভাঙতে বেশি দিন লাগে না। একটা সময় বুঝতেছি ক্লায়েন্ট এটা আমার পয়সাই দিচ্ছে না, তা আমার তো রুজি করে খাইতে হয়, আমার তো কাজ করে খাইতে হয়। আমি একটা ডিজাইন 1 বছর লাগে করতে পারি না। এখন উনি আমার কাছে খুব স্বপ্ন টপ্ন নিয়ে আসা, এরপর আর পয়সা দেয় না। আমার তখন ওনার প্রজেক্টের প্রতি আগ্রহ কমে যায়। আমি ওইটা এখন বেসিক যা যা লাগে কইরা ছেড়ে দিতেছি। আমি ওইটাতে বসে বসে অত ডিটেল করতে গেলে আমার তো না খেয়ে মরা লাগবে। আমার অফিসে পোলাপান্ডে বেতন দিতে হবে না, তাই না? আমার অফিস ভাড়া দিতে হবে না, আমার বাজার করতে হবে না, আমার বাচ্চার খরচ আছে না। তা আমি একটা সময় যখন দেখতেছি যে এই লোকটা আমার দিচ্ছে না, আমি একটা কমন ডেলিভারি দিয়া, ভাই নেন আপনার এই হইলে আপনার নেন, এবং সেও তো জানে না, সেও তো জানে না আমি তারে যতটুকু দেওয়ার কথা ততটুকু দিচ্ছি কিনা। আমরা এখন কি করতেছি, আমরা দেখতেছি যে না ঠিক আছে, এখন আমরাও প্যাকেজটা এরকম বানায় ফেলতেছি যে আপনি ভাই কয় টাকা দিবেন। আমাদের কিন্তু ফার্স্ট ক্লায়েন্টের সাথে কনভারসেশন যখন ডিজাইন নিয়ে আলোচনা শুরু হয়, যখনই আমরা এগ্রিমেন্টে যাইতে যাই, আমরা ক্লায়েন্টের সাথে বার্গেন, মাছ বাজারের মতো বার্গেন হয়। ভাই আপনি কত কনসালটেন্সি, আমি এত টাকা নিব, 70 টাকা স্কোয়ার ফিট নিব। ক্লায়েন্ট অনেক বেশি হয়ে যায়, ভাই এটা 70 উনি এক ঠেলাতে 40 বানায় ফেললো। এইভাবে কিন্তু নেগোসিয়েশন গুলো হচ্ছে। অথবা প্যাকেজও হলো আমি 10 লাখ নিব, উনি গেল না আমি এত পারবো না, আমি 6 লাখ দিব। তো এই যে নেগোসিয়েশনে 10 থেকে 6 নেমে যাচ্ছে, তখন কিন্তু জিনিসপত্রের দাম আমার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড কি ক্যালকুলেট করতেছে যে আমি তাইলে কনসালটেন্সিতে আমি তাইলে ভাই এত ডিজাইন ডিটেল করা যাবে না, এত বেশি ক্যাসাল দেওয়া যাবে না। আমার মধ্যে কিন্তু তখন এই জিনিসগুলো হিসাব শুরু হয়ে যায়, অঙ্ক শুরু হয়। এখন আমি যদি একটা
স্ট্যান্ডার্ড প্যাকেজ অফার করতাম যে ভাই আপনারে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখছি ক্লায়েন্টে আমি একদম সিরিজ ধরে আমার একটা লিস্ট করে দেন ইমরান আমরা একটা লিস্ট করছি তো যে আমি আপনাদের এই সব দিব ডেলিভারেবল লিস্ট আছে এবং লিস্টটা অনেকভাবে ভাগ করা আমি আপনি যদি এই সব নেন আপনার আমার এত টাকা কনসালটেন্সি দিতে হবে আপনি যদি এর 1/3 নেন এবং মজার বিষয় 1/3 দিয়েও বিল্ডিং ডিজাইন করা যায় আমি যদি তারে কোনো ধরো কথার কথা আমি একটা ব্রিকের পয়েন্টিং করা ওয়াল ডিজাইন করছি আমি এখন ওই ব্রিক ওয়ালে যাবই না আমি প্লাস্টার করা ওয়ালে চলে গেলাম আমার আর ডিটেল করা লাগলো না আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে আমার খরচও কমায় ফেললাম মানে কথার কথা বলতেছি আমি উদাহরণ যেহেতু সাধারণ মানুষ ভিডিওগুলো দেখে আমি তারে একদম বাউন্ডারি ওয়ালে গ্রিলের ডিজাইন দিতে যাবো কেন গেটের ডিজাইন দিলাম না শর্টকাট করে দিয়ে ফেললাম এরকম আইটেম কমায় আমি তারে বেসিক গুলো দিয়ে দিলে আমার এত টাকা আর খুব মাইক্রো ডিটেলে যদি চলে যাই তাহলে এত টাকা ক্লায়েন্টের টেন্ডেন্সিটা কি থাকে ভাই সবই দিবেন এটারে এত টাকায় করে দেন তা আমার ওটা কি বাতাসে তৈরি হবে এই জিনিসগুলো আমাদের তো প্রতিটা ড্রয়িং করতে হয় তখন আমরা কিন্তু রেঞ্জটা কমায় ফেলি মজার বিষয় আমার একদম অভিজ্ঞতায় আমি দেখছি কাজ নেওয়ার সময় একরকম আওয়াজ দেওয়ার সময় ওই যে একটা বই বানায় দেয় একই বইয়ের মধ্যে বিভিন্ন প্ল্যান বিভিন্ন ভাবে প্রিন্ট করে ক্লায়েন্ট দেখতেছে এরকম মোটা একটা বই আসলে ওর মধ্যে কি আছে ক্লায়েন্ট কিন্তু জানেই না কাজে যাওয়ার পর ক্লায়েন্ট বুঝতেছে যে ধরা ইভেন ওটা নাই ইমরান আরেকটা ভয়ঙ্কর ঘটনা এটা হচ্ছে কিন্তু বুঝছো তপু কি করতেছে ড্রয়িং দিচ্ছে কম ড্রয়িং কম দিয়ে করতেছে কি ক্লায়েন্ট পরে বিপদে কাজের সময় ভাই এটা নাই ওটা নাই তখন আর্কিটেক্টর ডাকে সুপারভিশন চার্জ এবং সে প্রতি সপ্তাহে আমি এমন আর্কিটেক্টর চিনি যে ধরো 50-60 হাজার টাকায় ডিজাইন করে আর পুরো বিল্ডিং সুপারভিশনে সে মোটামুটি 4 লাখ টাকা উঠায় ফেলছে বুঝছো এখন এটা ওনারে দোষ দেওয়া লাভ নাই ও দেখতেছে যে ক্লায়েন্ট তো বুঝেই না ড্রয়িং দিলে যে এবং ক্লায়েন্টের সমস্যা কি দেখো ক্লায়েন্ট কিন্তু সব জায়গায় সস্তা খুঁজে তুমি যখন কন্ট্রাক্টর সিলেক্ট করতে যাবে আমরা কনসালটেন্সির সময় ক্লায়েন্টের ফার্স্ট কথা বলি আপনি আমার দিয়ে যে ডিজাইন করাচ্ছেন আমার এই ডিজাইন প্যাকেজের মধ্যে আমি একটা জিনিস কিন্তু আমাদের প্যাকেজ আমরা অ্যাড করি আমি কন্ট্রাক্টর ভেটিং করব আপনি কারে দিয়ে বাড়ি বানাবেন ওই কন্ট্রাক্টররা আমার সাথে বসে ইন্টারভিউ দিয়ে ড্রয়িং বুঝে নিয়ে যাইতে হবে কনস্ট্রাকশন ডকুমেন্টটা কারণ ড্রয়িং যদি কন্ট্রাক্টরই না বুঝে এই ড্রয়িং তো ভ্যালুলেস কিন্তু আরেক টপিকে চলে গেল না আমি বলতেছি বলি এখন সমস্যা কি ক্লায়েন্ট খুঁজে কোথায় ক্লায়েন্ট খুঁজে কি কে সস্তায় বাড়িটা বানাই দিবে হ্যাঁ এখন যেই কন্ট্রাক্টরেরও কিন্তু যার এক্সপিরিয়েন্স আছে যে ভালো কন্ট্রাক্টর ওর রেটও বেশি হবে তো এটাও তো স্বাভাবিক ও তোমার এক জিনিস 100-তে বানাবো 3বার ভুল করে ঠিক করে বানাবে না ক্লায়েন্ট কিন্তু ওইখানে 3বার টাকা দিচ্ছে একটা জিনিস ভুল হয় বানায় দেখে এবং কিছু ক্লায়েন্টের কাছে এটা খুব ভালোও লাগে ওই কন্ট্রাক্টর আমি তো 3বার কইছি ও ভাঙছে আমি কইছি এই একটা এডিট করো তো এডিট করে বানা আর্কিটেক্টের ডিজাইন বাস হ্যাঁ ওরা দুইজন মিলে ট্রায়াল এরর করতেছে এবং কন্ট্রাক্টর অভিযোগ দিবে কেন ওই হারামজাদা তো যতবার ভাঙতেছে ওর তো তত লাভ হইতেছে তো মজুরির বিল আসতেছে মাল খরচ হইতেছে ক্লায়েন্টের ওকে নিজের পয়সা ইট সিমেন্ট কিনে আনতেছে কিন্তু সাইকোলজিটা কিরকম যে কন্ট্রাক্টরটা ভালো আছে ওর যতবার ভাঙতে গেছে কোনো অবজেকশন নাই কিন্তু এদিকে যে খরচ কিন্তু ওর কিন্তু পার ডে লেবার কস্ট বাড়তেছে ওর লাভ হইতেছে তো ব্যাপারটা বুঝছো তো এই হইছে আমাদের মানুষের সাইকোলজি এইভাবে হয় না সব সেক্টরে এই অবস্থা আমাদের দেশটাতে 12টা বাজার সবচেয়ে বড় কারণ হলো সব সেক্টরে এরকম বিশৃঙ্খলা কোনো সিস্টেম নাই কিচ্ছু নাই যে যার মতো মগের মুল্লুকের মতো চালাইতেছে সবাই ধরা খাচ্ছে একটা মানে এটা শুনতে হয়তো খুব অদ্ভুত লাগতে পারে কিন্তু আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যেমন যে মাত্র আমি এক্সপ্রেসওয়ে দিয়ে আসার সময় খিলক্ষেতের দিকে দেখতে দেখতে আসতেছিলাম প্রত্যেকটা বিল্ডিং গুলাই খুব গিজিবিজি লাগে যে কোনো একটা ক্যাটাস্ট্রফি হলে বা ডিজাস্টার হলে এইখানে আমি একটা মানুষকে যে উদ্ধার করবো ধরলাম যে আমার ওখানে আমার মা বাবা আছে আমার পরিবারই আছে আমি একটা বাইরের মানুষ মানে আমি বাইরে হয়তো ওই দুর্ঘটনার সময় আমি ওই জায়গাটাতে ছিলাম না আমি বাইরে অন্য কোথাও ছিলাম আমি দুর্ঘটনার খবর শুনে যে ওখানে যে উদ্ধার করবো ঠিক আছে ধরলাম যে এলাকাবাসী বা ফায়ার সার্ভিস এনারা যারা আছেন তারা আসবেন কিন্তু এইরকম একটা ক্যাওয়াজের মধ্যে এই মানে রেস্কিউ অপারেশন করাটাও খুব রিস্কি এবং ঢাকার বিশেষ করে ঢাকা শহরের অনেকগুলো সিনারিওতে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছি এখন এই যে কর্তৃপক্ষ যে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা হচ্ছে এই যে রাজু ইনাদের মতো আমাদের বাংলাদেশে এই 64টা জেলা
খুব ছোট্ট একটা দেশ, প্রত্যেকটা জায়গাতে যদি এই ধরনের মানে একটা কাঠামো তৈরি করে দেওয়া যায় যে যখন কোনো একটা স্থাপনা তৈরি হবে, মানে সহজ বাংলায় যদি বলি যে একটা স্থাপনা সেটা বাণিজ্যিক হোক আবাসিক হোক, সেইটার যিনি নকশা, সেই নকশা যিনি করবেন স্থপতি ওনার কাছে আসবে, এরপর এটার যে কাঠামোগত ব্যাপার সেটা একজন পুরো কৌশলী করবেন, বাংলায় বলতেছি। এরপরে এই কাজগুলো যখন হবে, এরপরে যে ইলেকট্রিক্যাল ড্রয়িং করার জন্য যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইনাদের সেরকম একজন সহায়তা নেওয়া হবে। এবং এটা হচ্ছে যে স্থান কাল পাত্র ভেদে, মানে ব্যাপারটা হচ্ছে যেরকম যে 500 টাকা দিয়েও আমি ডাক্তার দেখাতে পারি, 300 টাকা ভিজিটেও অনেক নাম করা ডাক্তার এখনো এই 2025 সালে এসেও ওনারা ভিজিট দেখেন, সেই একই ডাক্তার কিন্তু 2000 টাকা ভিজিটেও পেশেন্ট দেখেন। কারণ হচ্ছে যে ওনার জায়গা ভেদে, যে উনি মনে করেন যে এটা ওনার মানে ভাগ করে নিয়েছেন যে আমি এই ধরনের রোগীকে যদি এই এলাকায় যে মানে এরকম পিছিয়ে পড়া কোনো এলাকায় যে যখন আমি দেখবো সেখানে আমার ভিজিট থাকবে এত টাকা, আর আমি ঢাকার গুলশানে বা বাড়িধারে কোথাও যখন আমার চেম্বার আমি দেখবো সেখানে আমার ভিজিট থাকবে এত টাকা। সেই ক্ষেত্রে এভাবে যদি দেওয়া হয়, এবং তাদের বিল্ডিং এর ব্যাপারে যদি আসি, এই যে তারপরে যে প্লাম্বিং ডিজাইন করার জন্য যে যিনি এক্সপার্ট আছেন তেনার সহযোগিতা নেওয়া, তারপরে যে কন্ট্রাক্টর যারা আসবে, এই যে একটা যখন অন ফিল্ডে কাজ করবে, এই যে প্রফেশনালস যারা আছেন, যারা এই নকশাগুলোকে বাস্তবায়নের সাথে যুক্ত থাকেন, এরকম যদি একটা অর্গানোগ্রাম সাজানো যায় একটা সংগঠনের মতো, ধাপে ধাপে এই মানুষগুলাকে সম্পৃক্ত করা যাবে, তাহলে মানে বাধ্য করার জন্য। কারণ কি বাধ্য করা, একটু বলি, আপনাকে মনে হয় আইনগুলো নাই? আপনি যে সিকোয়েন্সটা বললেন প্রত্যেকটা সিকোয়েন্স জুনিয়র অনেক তুমি করে কর। আচ্ছা, এভরি সিকোয়েন্স একদম ডকুমেন্টেড। একজন মানুষ বাড়ি বানাতে গেলে ল্যান্ড ওনার, তার প্রথম কি কাজ, এবং বাড়ি শেষ করার পরে সেই বাড়িতে টিনেন্ট ওঠানো নিয়ে, টিনেন্ট ওঠানোর পরে পরে কি কাজ আছে, এভরি ফর্মস গভর্নমেন্ট তৈরি করছে, সবকিছু লিখিত আছে, সব আইন আছে, সবকিছু আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি সব আছে। আচ্ছা, ওই গল্পের না এই গল্পে আসেন। এই আজকে ঢাকা শহরের অবস্থা কেন? রাজুকের অবশ্যই দায় নিতে হবে, রাজুককে অবশ্যই দায় নিতে হবে। রাজুককে দায় দিব না, কেন নিবেন? আমাদের মানুষ রাজুক মানুষ অসচেতন হবে, মানুষ সচেতন, মানুষ কি সবাই শিক্ষিত নাকি? মানুষ অসচেতন হবেই। আইন আছে, আইন আছে। রাজুক কেন মানে না? রাজুক কেন মানে না? আপনাকে ই করতে হবে তো। এই যে আসতেছে দেখলাম এখানে কয়েকটা বিল্ডিং, আপনি তারপরে গতদিন এই যে হাউজিং এর মধ্যে ঢুকলাম না, প্রত্যেকটা বাড়ি কেন হচ্ছে ফুটপাতের উপর উঠে আসছে? এগুলো কার দেখার দায়িত্ব? এগুলো কই মানুষের দেখার দায়িত্ব? মানুষ তো আইন ভাঙবেই। মানুষের আইন ভাঙানোর ইয়ের জন্যই তো রাজুককে বসানো হয়েছে। ওরে বসানো হয়েছে কি করতে? রাজুক তো ফালতু, এটা আমরা সবাই জানি। আইনের অনুশাসন থাকলে তো দেশই বদলাই যায়। তো যেমন আমি তোর আরেকটা, যে আমরা যে লাইনে সুই লাইনে হাঁটি, যেমন ধর একটা কথা বলি যে আমাদের দেশে মানুষের সাইকোলজি গুলো নিয়ে তুই চিন্তা কর। আর্কিটেকচার একটা এক্সপেন্সিভ সাবজেক্ট, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাংলাদেশে যতগুলা এক্সপেন্সিভ সাবজেক্ট আছে পড়াশোনার জন্য, আমরা যে সরকারি ইউনিভার্সিটিতে পড়ছি ইমরান, হ্যাঁ, ইয়া তো একটা প্রাইভেটে পড়ছো, এই সরকারি ইউনিভার্সিটিতে যেখানে 30 টাকা 35 টাকা বেতন, সেই জায়গা তো আর্কিটেকচার পাশ করে আসতে একটা ছেলের মোটামুটি 4-5 লাখ টাকা খরচ হয়, ঠিক কিনা? কিছু না হইলো। আর যেই জায়গায় মানে প্রাইভেট, ওইখানে তো 15-16 লাখ টাকা টিউশন ফি যায়, এরপর পড়ার খরচ তো আছে, আরো আছে, এখন আরো বেশি মনে হয়, এখন তো অনেক এক্সপেন্সিভ হয়েছে। আচ্ছা, এইবার আমার একটা জিনিস বলো, আমি এটা অনেকদিন ধরে খেয়াল করতেছি, প্রচুর এরকম জায়গা আছে যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন করলে ডিজাইন ফ্রি। অনেকে এই অফার দিয়ে ভাই আমাদের কাছ থেকে আমাদের এবং ফ্রি ডিজাইন, হ্যাঁ, প্ল্যান, ফ্রি প্ল্যান, পোস্টারের মতো লাগায় রাখে। যখন ফ্রি ডিজাইন দিয়ে তোমারে কেউ কোনো জিনিস বেচতেছে, এই পৃথিবীতে ফ্রি বলে কিছু আছে? মানুষকে এত বেকুব তারে, যেটা মানুষ একটা বিল্ডিং ডিজাইন করিরা, মানে একটা পদ্মা সেতু, হ্যাঁ আমি একটা কথা কই, পদ্মা সেতুর যে ডিজাইন করছে, হ্যাঁ, এটা তো একটা পাগলরে দেখাইলো কবে এটার মধ্যে কি একটা বানাইছে, এটাই তো বানাই গেছে। এটা ডিজাইনের জন্য এত 1000 কোটি টাকা খরচ করার কি আছে? ডিজাইন কি জিনিস আমাদের কমন সেন্সেও আমাদের কাজ করে না, সাধারণ মানুষরা জানে না। সাধারণ মানুষকে জানানোর জন্য মানুষের জানে না, এবং না উদ্যোগ কি, মানুষের টেন্ডেন্সি তো খারাপ হয়ে গেছে। মানুষ মনে করে যেটা ফ্রি পাওয়া যায় ফ্রি খাও। বাঙালির সাইকোলজি কিরকম হয়েছে, তুই একটা সুপার শপে যা, ওই যে বিভিন্ন কাপড়ের দোকানে গেলে একটা কাপড়ের দাম লেখা আছে 3000 টাকা, মানুষ ওটারে কয় 3000 টাকা। তুই ওই কাপড়ের দামটারে
তুই লিখবি এবার 6,000 টাকা 50% ডিসকাউন্টে 3,000, মানুষ ঝাঁপায় পড়বে ওইটা 50% ডিসকাউন্ট। হ্যাঁ, এই হইলো আমাদের মাইন্ডসেট, ওই লেভেলে গিয়া ঠেকছে। আমরা ক্লায়েন্টে বুঝাইতে গিয়া একসময় ক্লায়েন্ট মনে করে কি এই লোক বেশি কথা কয়, হ্যাঁ এত জ্ঞান দেওয়ার দরকার কি, কিন্তু উনারে যে আমি বুঝাচ্ছি ভাই সচেতন করার চেষ্টা সচেতন করতে পারবে না, কারণ আমাদের ইনহেরিয়েন্ট কোয়ালিটিটা এরকম হয়ে গেছে। আমরা দিন শেষে ভাই সবই বুঝলাম আমার সস্তা লাগবে, আমি সব চাই কিন্তু ফ্রি পাওয়া যায় কোন জায়গায়। হ্যাঁ, এই দিক থেকে ডাক্তার আমার ভালো আছে, তারা এত বোঝানোর না জন্য বোঝাতে জন্য কিছু তুমি ডাক্তার খাও না খেলে আমাদের দেশে এটার ভালো খারাপ দুইটা সাইড তোমার অ্যানালাইসিস করতে হবে। ধরো ডাক্তার, আমাদের দেশে ডাক্তারের কাছে গেলে এটা কিন্তু কমন প্র্যাকটিস, রোগী কিন্তু জানেই না আসলে আমার অবস্থাটা কি। ডাক্তার করছে এই টেস্ট এই নিয়ে আসেন, এই দেখা হাতে আর 6 মাস আছে, যান ঘুরে টুরে আসেন, ও জেনে বুঝেই দিচ্ছে। ও কারণ ও জানে এটা জ্ঞান দিয়ে লাভ, ওরে যা দেয়। কিন্তু তুই বাইরে যা, তুই বাইরে ডাক্তার দেখা, ওই ডাক্তার তোরে বয়ান দিবে। হ্যাঁ, কনসাল্টিং মানে কি, তোরে জ্ঞান দিবে যে ভাই আপনার এই অসুখ, আপনার এই অসুখের এই ঘটনা ঘটে, আপনার এইটা খাইলে এই হবে, ওইটা খাইলে ওই হবে, আপনার এই অপারেশন করলে আপনার এই হইতে পারে, নাও হইতে পারে। মানে উনি তোমার সব অপশন বলে দিবে, দেওয়ার পর তোমারে বলবে আপনি এবার আপনার চয়েস, ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কি সার্জারিতে যাবেন নাকি মেডিকেশন দিয়ে ট্রাই করবেন, করলে আপনার লাইফস্টাইলে এই মডিফিকেশন আসবে। এবং তখন কিন্তু একটা মানে সাধারণ মানুষ, সে ডাক্তার না হইলেও সে বুঝে ভাই আমার তাহলে এই সমস্যা আছে, আমার তো এমনি এমনি চলতে হবে। বাংলাদেশে কিন্তু ব্ল্যাঙ্ক শট, ডাক্তার কইছে আপনি আপনার অবস্থা ভালো না, আপনি বাইরে গিয়ে দেখাইতে পারেন হাতে, হ্যাঁ, আর নাইলে এখন আর আমরা কিন্তু অন্ধের মতো তখন ডাক্তারের এই জ্ঞানটা আমার মাথায় নাই, আমি বুঝতেছি না আসলে আমার কি হয়েছে। টেস্টও করাইতে কইছে, করাচ্ছি। এর মধ্যে কিছু ডাক্তার আছে ফাওয়ের উপর টেস্টও করায় ফেলে। হ্যাঁ, কারণ কি মানুষ তো, আমরা তো ফেরেশতা না ভাই সবাই। এখন আর্কিটেকচার প্রফেশনও তাই, এখন তুমি কিছু লোক আছে দেখতেছে মফিজের কথা কাঁঠাল ভাঙা যাচ্ছে, আমি এমন লোকও দেখছি, হ্যাঁ অনেক টাকা কনসালটেন্সি দিয়েও ধরা খাইছে, ভুল লোকের হাতে পড়ছে। মানুষের এই নীতিগত, এই যে তখন ইমরানের কথাটা আসে যে ল অ্যান্ড অর্ডার, সিস্টেম, মেকানিজম, এগুলো তো আমাদের এখানে রান করতেছে না। রাজুক যদি তোমার নিয়ম কানুন গুলা মেনটেন করতো, যেমন আমাদের ড্যাপের কারণে ইমরান কি হইতেছে, ক্লায়েন্ট আমার ওই দিন আমাদের বাসায় মিটিং বসছে, বুঝছো, আমাদের বিল্ডিংটা ডেভেলপারে দিবে কিনা। এখন আমার মামারে আমি বুঝাইতে পারতেছি না যে 9টা ইউনিট দিছে, 9টা ইউনিট মানে 9টা তালা হইতে পারে, 4.5 তালাও হইতে পারে, হ্যাঁ তাই না। সে কইতেছে আমি 9 তালা করলে তাহলে 2টা করে ফেলবো, অসুবিধা কি, 18টা ইউনিট। হ্যাঁ, আমি তাহলে তোমার তো ইউনিট 18টা হয়ে যাবে। কয় সমস্যা হচ্ছে নাকি এটাতে, আমি তোমার তো ইউনিট দিছে 9টা, তুমি 18টা করবা কেমনে। হ্যাঁ, কয় একটা ছোট করে করবো, একটা বড় করে, মানে মানুষ এই জিনিসটা মাথায় ঢুকাইতে পারতেছে কারণ সে জানে এনি হাউ আই ক্যান ম্যানেজ। আমি যদি বানায়ও ফেলি, রাজু আসলে আমি 5 লাখ টাকা ধরাই দিব, সেটা নিয়মই মানুষজন বুঝতে পারে না। আর এখন যে পরিমাণ জটিল করে আমাদের নিয়ম বুঝলেও মানুষের মাথায় ঢুকে গেছে কি ভাই আমি বানায় ফেলবো, রাজুকে ঘুষ দিলেই তো হবে। একটা জিনিস, সব নিয়ম সবার তো বোঝার দরকার নেই, সবাইকে তো একদম রাজা হইতে হবে, কিং হইতে হবে, নট দ্যাট। কথা হচ্ছে এর জন্য মানে ডেজিগনেটেড পার্সনকে, একটা বিল্ডিং বা কনস্ট্রাকশন বা এই সেক্টরের জন্য ডেজিগনেটেড পার্সন হচ্ছে আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ইঞ্জিনিয়ার্স, ফায়ার ইঞ্জিনিয়ার্স, এরা ডেজিগনেটেড। ভাই তাদের কাছে যাও, তারা সার্ভিসটা দিবে, অনেক সার্ভিস দিবে। দেখো আমার অফিসে একটা গ্রুপ আসছে, বুঝছো, এরা গ্রুপ প্রজেক্ট, এদের ফ্ল্যাট পাইছে 14টা, এরা হইলো 14টা, এরা মানুষ হলো 13 জন, একটা এক্সট্রা আছে, বুঝছো। এদের ধান্দা হলে আরো একটা বানালে 2টা ফ্ল্যাট এক্সট্রা সেল করতে পারলে ওদের একটা টাকা উঠে আসে, হ্যাঁ কমন অ্যাটলিস্ট এই ফাউন্ডেশনের কস্টটা উঠে আসে। এদের মধ্যে ওই একই ঘটনা, হ্যাঁ কয় ভাই আমি একটা ইউনিট যদি ভাড়ায় ফেলি, হ্যাঁ উপরে ছাদে ছোট করে একটা করবো, চিলে কোঠা টাইপের, মানে আমি না এদের থামাইতে পারতেছি না। একটা থাকে না যে ভাই না এটা করা যাবে না, নিয়মে নাই, ওরা ওই লাইনে হাঁটতেছে, কিন্তু যে না ভাই রাজুকে সিস্টেম করে এটা তো দেখা যাবে না, সামনে থেকে দেখা যাবে 12 তালা, পিছনে করলেন একটু পিছাই গিয়া ভিতরে ঢুকা। তখন আমি তারে যখন দেখলাম যে থামান যাচ্ছে না, আমি তারা কিছু গোমর বলে দিলাম, আচ্ছা দেখেন আপনি করতেই পারেন, এটা তো আমার কিছু করেন না, আপনার জমি, আপনার বিল্ডিং, ছাদে বানানোর পর আমার কাছ থেকে সব নিয়েও আপনি একটা বানায় 2টাও বানায় ফেলতে পারেন, কিন্তু আপনি এটা বিক্রি করবেন না। হ্যাঁ তা তো বেচবই, বিক্রি করার জন্যই তো বানাইতেছে। আমি বিক্রি করতে গেলে যার কাছে বেচবেন তারা রেজিস্ট্রি করে দিতে হবে না, হ্যাঁ তা তো দিতে হবে। আমি সেটাতে বিদ্যুতের লাইন লাগবে না, হ্যাঁ তা তো লাগবে। আপনি যখন বিদ্যুতের মিটারের জন্য অ্যাপ্লাই করবেন তখন তো এই ডিজিটাল মিটার আপনার প্ল্যান পাশে ডকুমেন্ট চাবে, কয়টা ইউনিট আছে, আপনার ইউনিট দেখাইতেছে 13টা, আপনি 14টা মিটার নিবেন কেমনে। তখন দেখি তারা নৈরা চড়ে বসে, তাই তো আমি সে তখন যারা রেজিস্ট্রি করে দিবেন ওই লোক যদি ব্যাংক লোন নিয়ে কিনতে যায়, ওই লোক তো লাল জল মানে রেকর্ড
হচ্ছে। ও আচ্ছা, রিলোড হচ্ছে। আচ্ছা, এখন আমাদের যেটা একটু আগে যে আলোচনার অংশ যেটা ছিল, পাবলিকরা সচেতনতা তৈরি করা, হ্যাঁ, এইটা এখন আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা যদি দায়িত্ব নিয়ে যে যার অবস্থান থেকে মানুষকে সচেতন করতে পারি যে ভাই আপনি বাড়ি করবেন, আপনি কোনো কিছু তৈরি করবেন, এর জন্য এইভাবে সার্ভিসটা নিতে হয়, এবং আপনি যারা দিয়েই করাবেন আপনারা কেউ টাকা নিলে এই সার্ভিসগুলো দিলেই আপনারা ওইটারে সার্ভিস হিসাবে কাউন্ট করবেন, তাহলেই ওই কনসালটেন্সি সার্ভিসটা পারফেক্ট হবে, ঠিক কিনা? তাই না? এখন আপনি 20,000 টাকা দিয়ে ডিজাইন করাচ্ছেন ভাইবা, আপনি ভাবলেন 20,000 টাকায় স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, আর্কিটেকচার, প্ল্যান পাস পুরো প্যাকেজ, আর আপনি স্বপ্ন দেখবেন আপনার ওখানে সব কিছু আছে এবং ওটা একজন আর্কিটেক্টও ডিজাইন করছে, এটা তো আসলে বোকার রাজ্যে বসবাস করা। এবং সবচেয়ে বড় বিষয়, একটা বাড়ি ডিজাইন করে বানাইতে গেলে মোটামুটি আপনার কোটিখানেক টাকা এখনকার বাজারে, এটা কিন্তু সত্যি কথা। কারণ 1 কোটি টাকারও যদি আপনি খরচ হয় একটা 2 তলা 3 তলা বাড়ির পিছনে, তার কত পার্সেন্ট হওয়া উচিত কনসালটেন্সি সার্ভিস, এটারও একটা হিসাব আপনার হুশ করতে হবে, তাই না? এখন টিনের বাড়ি বানাচ্ছেন 10 লাখ টাকা খরচ করে, হ্যাঁ ওটার কনসালটেন্সি ওইরকম হইতে পারে 20,000 30,000 টাকা। তো যখন এটা 2 কোটি টাকার একটা বিল্ডিং হয়ে যাবে, একটা 5 তলা বাড়ি হয়ে যাবে, তখন এটা কোনোদিনও 50,000 1 লাখ টাকা হইতে পারে না। এটাতে এতগুলা লোক সার্ভিস দিচ্ছে, তারা কি তাহলে হয় তারা ফাঁকি মারতেছে? তারা যদি সার্ভিস আপনারা দেয়, কেউ একজন এখানে ঠকতেছে, হয় কনসালটেন্ট ঠকতেছে, না হলে যে সার্ভিস দিচ্ছে সে ঠকতেছে, অথবা দুইজনই ঠকতেছে। যে সার্ভিস নিচ্ছে সে ঠকতেছে, কেউ না কেউ ঠকতেছে এইখানে, অথবা আপনারা ঠকাচ্ছে। এবং এই যে এখন যেরকম ফেসবুক ইউটিউবে কমন যে আমাদের দিয়ে ডিজাইন ফ্রি, হ্যাঁ আমরা নির্মাণ করে দিব, তো এই জমানায় ফ্রি কোন জিনিসটা আছে? যেই লোক ফ্রি ডিজাইন করে দিচ্ছে, ও যে আপনারা বানায় দিচ্ছে, আপনারা বানায় দেওয়ার এগেনস্টে তো আপনার কাছ থেকে টাকা নেবে। একটা সহজ হিসাব বলি, একটা 5 তলা বাড়ি প্রপার ইঞ্জিনিয়ার, প্রপার আর্কিটেক্ট, প্রপার টেকনিক্যাল পার্সন দিয়ে ডিজাইন করলে প্রতিটা জিনিসই তো ডিজাইন করে হিসাব করা হয়, তাই না? এখন ওই বাড়িটা যদি একজন নন টেকনিক্যাল পার্সনরা যে কেউ তৈরি করে, যে এই লোক চুক্তি নিচ্ছে এরকম যে আমি আপনার কাছ থেকে ডিজাইন চার্জ দিব না, আপনি আমার টাকা দিবেন, আমি বাড়ি বানাই দেব, ঠিক আছে? এখন ও ডিজাইন ফ্রি করে দিল, ও ফ্রি ডিজাইন করলো, করার পর ও করলো কি, ওই বাড়িতে যত টাকা খরচ হবে বানাইতে, ধরো ওই বাড়িটা বানাইতে কথার কথা 2 কোটি টাকা খরচ হবে 5 তলা বাড়িটা বানাইতে, ও তো ওই 2 কোটি টাকার উপর একটা পার্সেন্টেজে ওর কাছ থেকে প্রফিট নেবে, কইলো যে আমি 8% নিব, 10% নিব, তাহলে ও চলবে কেমনে? ও তো এটা এরকম বলবে না যে আমার 10 লাখ টাকা দিয়ে আমি বাড়ি বানাই দেবো, তা তো হবে না, ও একটা পার্সেন্টেজে নিবে। এখন ও করলো কি, ওই বাড়ি বানানোর সময় প্রতি ছাদে দেখা গেল আমার 3 টন করে রড লাগে, ও ওভার ডিজাইন করলো, বুঝ, ও ইচ্ছা করে 1.5 টন 2 টন করে বাড়াইলো, ছাদে বাড়াইলো, কলামে বাড়াইলো, সব জায়গায় বাড়াইলো, প্রজেক্টের কস্ট বাড়লো, ওর প্রজেক্টের কস্ট যত বাড়বে ওর তো পার্সেন্টেজও তত বাড়বে, হিসাব বুঝো। ও কিন্তু এখানে একটা সিস্টেম। তারপরে যেই ক্লায়েন্ট এদ্দূর বুঝে যে ডিজাইন ফ্রি উনি বানায় দিচ্ছে, ওই লোক ওরে দিয়ে প্রকিউরমেন্টও করাবে, খুব স্বাভাবিক। ওই লোক কিনতে পারবে না, ওরে ভাই আপনি আমার একটু ভালো ইট কিনা দেন, ও ওইখানেও ধান্দাবাজি করবে। ও প্রতিটা জায়গায় ওই লোক যেখানে দেখা গেছে টোটাল এই 5 তলা বাড়ির ডিজাইন করাইতে হয়তো তার 5 লাখ টাকা খরচ হইতো, এটা নর্মাল মোটামুটি ভালো একটা আর্কিটেক্ট দিয়া স্ট্রাকচার, প্লাম্বিং 5-7 লাখ টাকা হয়তো খরচ হইতো মফস্বলের প্রজেক্ট। ওই 5-7 লাখ টাকা বাঁচাইতে গিয়া ও দেখা গেল এখানে মোটামুটি 50 লাখ টাকা ও বাস খাইলো। এটা কিন্তু হচ্ছে এই বাজারে, এটা সবার হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কিন্তু এবং এই যে মানুষের এই যে সেন্সের অভাবে ধরাটা খাইয়ে যাওয়ার পর আর কিছু থাকে না। ওই যে একটু আগে বললাম না, ইভেন আর্কিটেক্টরা অনেক জায়গায় ডিসঅনেস্টি দেখাচ্ছে, এই যে ডিজাইন করে দেয় দিয়া ওই ড্রয়িং থাকে না, প্রপার ড্রয়িং নাই, এরপর করে কি সাইটে গিয়ে সুপারভিশন দিয়ে টাকাটা উঠায়। এবং সুপারভিশন দিয়ে যখন টাকা উঠাইতে থাকে, ক্লায়েন্ট কিন্তু ভাবতেছে যে আমি তো ওনারে মাত্র 50,000 টাকা দিছিলাম ডিজাইন করতে, ওনারে সাইটে ডাকলেই তো উনি আইসা ডিজাইন দেখাই দিয়ে যায়, ইঞ্জিনিয়ার আসতেছে, আর্কিটেক্ট আসতেছে। কিন্তু ও যে প্রতিবার আইসা টাকা নিচ্ছে, ক্লায়েন্ট যদি সব টাকাগুলো যোগ করে, মজার বিষয় ওর যদি প্রপার কনসালটেন্সি নিত দেখা গেলো এর চেয়ে কমই নিত আসলে। হ্যাঁ, এখানে কিন্তু সে যে ভাঙা দিচ্ছে এটা সে হিসাব করে না, কিন্তু আলটিমেটলি তার কাজটা লেন্দি হইতেছে,
ওই লোক যদ্দূর দেখাই দিচ্ছে সে উদ্দূর, ওই লোক ডিজাইন দেখাইতে দেখাইতে যদি কোনদিন রাস্তায় মইরাও যায় তাহলে কিন্তু সর্বনাশ। প্রজেক্ট বন্ধ। এটার কোনো প্রোফাইলিং থাকবে না। এই প্রজেক্ট, একটা বিল্ডিং তো সারা জীবন থাকে। আমি একটা বাড়ি বানাইলাম, আমি বুড়ো হয়ে মরে গেলাম, আমার পোলাপাইন ওই বিল্ডিংটা যখন ইউজ করতে যাবে, যখন প্রপার ডকুমেন্টেশন না থাকবে, আজ থেকে 10 বছর আগে মানুষের লাইফস্টাইল কেমন ছিল। যেমন ধরো এখন আমরা যখন গাড়ি ডিজাইন করি, আমরা কিন্তু এখন গাড়িতে গ্যারেজে সব গাড়ির সাথে হিসাব করে একটা পার্সেন্টেজ অ্যামাউন্টের চার্জিং পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, বুঝছো তপু? কারণ এখন সামনে ইভি আসবে। আজ থেকে ধরো 20 বছর আগে মানুষ চিন্তাই করতে পারতো না কেউ গাড়ি কিনবে, সেই জায়গায় সেই গাড়ি আবার বিদ্যুতে চার্জ দিয়ে চলবে, ওই অপশনই ছিল না। কিন্তু যারা প্রপারলি ডিজাইন করে বাড়ি করবে, তার হবে কি আপগ্রেডেশনের অপশনগুলো তো সে অ্যাড করতে পারবে ভবিষ্যতে। আদারওয়াইজ এগুলো কিন্তু তোমার অ্যাড করার সুযোগ থাকবে না। যেই বাড়িটা একটা আর্কিটেক্ট ডিজাইন করছে প্রপার ওয়েতে, যেই বিল্ডিংগুলো ধরো আজকে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আছে, ওনারা কিন্তু চাইলেই যদি ওই প্রপার ডিজাইন থাকে, ওনারা এই নতুন নতুন ফিচারগুলো অ্যাড করে নিতে পারবে। একটা নন টেকনিক্যাল লোক অথবা প্রপার ডিজাইন ছাড়া প্রজেক্টে এই জিনিসটা কিন্তু আপগ্রেডেশন করা সম্ভব না। এই জন্য এই সচেতনতাটা তৈরি হওয়াটা দরকার। একটা বড় জিনিস কি, ধরেন একটা বাড়ি তো আজকে বানালাম কালকে ভেঙে ফেললাম এরকম তো না, রাইট? এ তো ধরেন 50 ইয়ার্স 60 ইয়ার্সের জন্য চিন্তা করে বানাচ্ছে, এত সময়ের জন্য একটা ইনভেস্টমেন্ট, তাহলে এতটুকু হুশ করা উচিত সবার যে এখানে প্রপার জিনিসগুলো থাক, তাই না? এই হুশটা ওই যে বললাম যে ইনস্ট্যান্ট প্রফিট মনে করতেছে আমি 20,000 টাকা উদ্ধার করে ফেলাইছি সবকিছু। আর ইঞ্জিনিয়ার কি বুঝে আমি এরকম 5টা, আমি এমন লোকও পাইছি, হ্যাঁ, আমার কাছে এসে খুব জ্ঞান ট্যান নিতে এসা আমার উল্টা জ্ঞান দিচ্ছে, ভাই আমি কিন্তু নিজেই একটা 8তলা বাড়ি বানাইছিলাম। হ্যাঁ এরকম তো। হ্যাঁ, কিন্তু ওই যে ধরেন ইঞ্জিনিয়ার ভালো ছিল না তো হ্যান তেন, আর ইঞ্জিনিয়ারের দোষ। তার মনে মনে হাসলাম যে তাহলে আপনি নিজে বানাইলেন কেমনে? ইঞ্জিনিয়ারের দোষ, আর্কিটেক্টের দোষ, আর আমার কাছেই বা আইসেন কেন? আপনার যে এক্সপিরিয়েন্স হইছে, হ্যাঁ, সব ঘুরে ফিরে লাস্টে ভাই আপনি এত টাকা চান। আমি যে এত টাকা চান, আমি কোনো টাকাই চাই নাই। এখন আপনার যদি সত্যি জ্ঞান থাকতো, আপনি তো আগেরটাই ধরা খাইছেন বললেন আপনি আমার কাছে আসছেন। ও কিন্তু ধরা খাইছে, ও বানায় বুঝছে বাসার মধ্যে সারাদিন লাইট জ্বালায় রাখতে হয়, বাসার এইখানে সমস্যা ওইখানে সমস্যা, এই দিক দিয়ে ড্যাম হইতেছে, এই দিক দিয়ে প্রবলেম হইতেছে, ওদিক দিয়ে প্রবলেম হইতেছে, কোনো দিকে সামাল দিতে পারে না। ইভেন আমাদের দেশের মানুষের আরেকটা জিনিস বুঝে না, আর্কিটেক্ট আমরা যেটা করি, আমরা কিন্তু প্রজেক্টের এভুলেশন করে আমরা চিন্তা করি যে একটা প্রজেক্ট যে কনস্ট্রাকশন হবে আদৌ এটা ফিজিবল কিনা। আমরা তো অনেক সময় এমন হয়েছে জানো, আমার লাইফে এরকম ঘটনা ঘটছে, ক্লায়েন্ট একটা আইসে একটা প্রজেক্ট নিয়ে সে ঘরে বসে চিন্তা করছে আমি এখানে এই করবো সেই করবো হ্যান ত্যান। তো ডিজাইন কনসালটেন্সি নিয়ে যখন কথা হইতেছে, কথা হইতে হইতে ওনারা আমি বলতেছি আপনি এটা করেন না, এটা করলে তো ওইখানে আপনি ভাড়া পাবেন না, আপনি এত টাকা করেন। তো আস্তে আস্তে একসময় গিয়ে সে না জিনিসটা ফিল করছে যে আসলে তো, কিন্তু সে একা থাকার জন্য বাড়ি বানাবে না, হ্যাঁ, তার ওই এফোর্ড করার ক্যাপাসিটি নেই। সে তখন ভাই তাহলে আমি আর এখন এই প্রজেক্ট করলে তো আমার লস হবে। আমি তাই একসঙ্গে সে ঠিক মানে ওই জায়গায় ভাড়াই হবে না, বুঝছো? সে মনে করছিল এই করব সেই করব, উপরে রেস্টুরেন্ট করবে। পরে প্রজেক্ট বুঝছে দেখলাম যে উনি যেটা ভাবতেছে এটা একটা চালু এলাকায় ওইরকম প্রজেক্ট হলে হইতো। ওনার ওই জায়গা ধরো ফাঁকা একটা জায়গা, আর পূর্বাচলে ধরো কারো একটা 5 কাঠা জায়গা আছে, সে যদি কয় আমি ওই জায়গায় স্টুডিও অ্যাপার্টমেন্ট করব, স্টুডেন্টদের থাকার ব্যবস্থা করব, পূর্বাচলে গিয়ে কেউ থাকবে না। কিন্তু সে হয়তো ভাবছে যে উত্তরায় দেখছি এরকম একটা প্রজেক্ট হয়েছে, ওখানে মেলা টাকা ভাড়া হয়। তা আর্কিটেক্ট আমরা যদি সৎ উপদেশ দিই, আমরা কিন্তু আমার ওই প্রজেক্টটা কিন্তু হয় নাই। তা আমি যদি ক্লায়েন্টকে বলি হ্যাঁ হ্যাঁ করেন করেন, তাল দিতাম, উনি বানায় বোনায় উনি কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকতো আয় হায়। তো ওই লোকের সাথে তো আমার সম্পর্ক খারাপ হয় না। আমি জানি কোনোদিন যদি উনি ওই প্রজেক্ট করতে যায় তা আমার কাছে আসবে। এর ইথিক্সটা থাকা উচিত আমার মনে হয়, আর্কিটেক্টদের এই সচেতনতাটা অথবা এই অনেস্টিটা থাকা উচিত। একটা মানুষ তার বিরাট একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসতেছে আর্কিটেক্টের কাছে, যে ভাই ইভেন এই যে যারা এই ফালতু লোকেদের কাছে গিয়ে ধরা খায়, এরা একটা জিনিস খেয়াল করে না, ডাক্তারের কাছে গিয়ে যদি আমি বলি যে ডাক্তার সাহেব আমার বুকে ব্যথা, আমার ওপেন, ডাক্তারগুলো আপনার তো ব্লক আছে, ওপেন হার্ট সার্জারি করতে হয়, ডাক্তার যদি কয় না আমার সামনে দিয়ে ছিড়বেন না পিছন দিয়ে ছিড়েন, ডাক্তারকে আমার কথা মতো সামনে বাদ দিয়ে পিছন দিয়ে ছিড়বে। কিন্তু মজার বিষয়, যারা এই যে এরকম সস্তায় ডিজাইন করে, এরকম আমি ম্যাক্সিমাম লোকের কাছে এই কথাটা শুনছি, ভাই ওনারা যা বলি উনি তাই করে দেয়। তো ওর তো জ্ঞানই নাই, ও তো ওর কাছ থেকে যা পাইতেছে এটা ফাও, ফিসাবিল্লা টাকা নিতেছে। ওই লোক যদি কয় আমার এক লোকরে আমি দেখছি সে 3 কাঠা জমিতে 6 বেডের ইউনিট করছে, জানো, 3 কাঠা জমিতে। আমি আপনি কেমনে করলো এটা? এবং পরে যখন দেখাইতেছে আমি আপনি এটা কি বেডরুম এই সাইজের হয় কোনোদিন দেখছেন? 8 ফিট বাই 7-9 ফিটের বেড বানাইছে একটা। আমি 8 ফিট বাই 9 ফিটের বেড হয়, মানে এই বেডরুম হয়।
এবং ওটা কিন্তু এমন না গেস্ট বেড, ওটা উনি মনে হয়েছে ওটাতে উনি আলমারি দিবে, ওর মধ্যে খাটও আছে, আলমারিও আছে, সবই আছে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা ভাই, আপনার এটা তো রান্নাঘরের সমান একটা রুম, এটার মধ্যে আপনি খাট পাতলে হাঁটবেন কোন দিক দিয়ে, আরে ক্যাবিনেট পাতলে আপনি দরজা খুলবেন কেমনে? ওই যে আছে তো, ওই যে ভাই ক্যাবিনেট দিচ্ছে, ওনারে বসে উনি কইছে পরের টেবিলও দেওয়া যায়, মানে যা চায় সবই এইটা দেয়, বুঝছো? ছোট করে আমি একদিন এক লোকরে না পাইরে, আমি ওই লোকরে বুঝাইতে না পারি, আমি ভাই আপনি একটা কাজ করেন, আপনার ওই প্ল্যানটার সিঙ্গেল ব্রিক দিয়ে একটা লেআউট দেন, সাইটে ইট দিয়া একটা ইট গাইতে গাইতে ওই প্ল্যানটা অনুযায়ী আপনি একটা লেআউট দিয়ে আপনার রুমের মাঝখানে দাঁড়ায় বুঝেন যে আপনার রুমটা আসলে কত বড়। এছাড়া তো পাবলিকরে বুঝাইতেও পারতেছে না, পাবলিক তার ওই জিনিস পারসিভ করতে পারে। হ্যাঁ, ওরা করে কি স্কেল ফ্যাক্টর মারে, ড্রয়িং এ খাট ছোট বানায় ফেলে, ডাইনিং টেবিল ছোট বানায় ফেলে, সোফা ছোট বানায়, একদম সুন্দর প্ল্যান এত সুন্দর করে রেন্ডার করে, দেখে মনে হয় যে সব আছে। আইসক্রিম বেচে দিল, ক্লায়েন্ট তো দেখতেছে আমার তো ঠিকই আছে, সবই তো আছে, যা চেয়ার চাই, টেবিল আলমারি খাট পালং রান্নাঘর, হ্যাঁ সবই আছে, কিন্তু এগুলো কি আদৌ সাইজ ঠিক আছে? এটা হলো দর্জির ওই টুপি বানায়, হ্যাঁ দর্জি টুপি, জামা, ব্লাউজ, পায়জামা সব বানাইছে একজ কাপড়। না এখন প্রফেশনাল এথিক্স তো ভাই থাকবে। আর একটা বড় কি দেখেন, এটা তো ধরেন প্রফেশনালদের এই ধরনের কাজে এরা এই করতেছে। আর একটা এথিক্স হচ্ছে ধরেন আমরা তো ডিজাইন করি, ডিজাইনে আসলে কোনটা দেয়া উচিত সেটা মানে ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছু, এই দিকেও আমাদের হচ্ছে এথিক্স ব্যাপারটা আনা দরকার, যে বাংলাদেশের রেসপেক্ট আসলে কি হওয়া উচিত, কোনটা। এটা তো আমরা বললাম তো, এই যে আমরা ক্লায়েন্ট চাচ্ছে, এটা কিন্তু শুধু যে ওই 2 নম্বর লোকজন করতেছে তা না। আমি এবার একটা জিনিস বলি, আমি আর্কিটেক্ট হিসাবে একদম সরল স্বীকারোক্তি দিই, আমরা তো মাজহারুল ইসলাম স্যারের ফলো করি, ওনার কাজ দেখে আমরা অবাক হই। এই যে উনি যে এই টাইপের প্যাটার্নের প্রজেক্টগুলো করছে, হ্যাঁ, এরপর আমরা যখন বর্তমানে বাংলাদেশে ঢাকাতে যে প্রজেক্টগুলো হচ্ছে, আমি একটা জিনিস বলি, এই যে আমরা যে বিল্ডিংগুলো দেখি গ্লাসের বিল্ডিং, হ্যাঁ, আমাদের ক্লাইমেটে কি আসলে এরকম বিল্ডিং করা উচিত? আমাদের গাইডলাইন কি এরকম হওয়া উচিত ছিল? তুই একটা জিনিস চিন্তা কর, আমি একটা সিকোয়েন্স বলি, আমাদের এখানে মানুষ কিছু আর্কিটেক্ট, আমরা যখন দেশ বিদেশ ঘুরলাম আমরা দেখলাম ইউরোপ আমেরিকাতে গ্লাসের বিল্ডিং, ইউরোপ আমেরিকাতে কি হয়, প্রচুর ঠান্ডা বরফ পরে, গ্লাস দিয়ে একটা বিল্ডিং বানালে গ্রিন হাউস এফেক্ট হয়, টেম্পারেচার ঢুকে আর বেরোইতে পারে না, ওদের জন্য কমফোর্ট জোন তৈরি হয়। ঢাকা শহরে বাংলাদেশের কোনো বিল্ডিংয়ে এখানে এত সুন্দর ওয়েদার, আমরা কি করতেছি, কমার্শিয়াল বিল্ডিংগুলোরে গ্লাস দিয়ে মোড়াচ্ছি, কারণ দেখতে ভালো লাগে। আমরা আর্কিটেক্টরই কিন্তু এটা মাথায় ঢুকাইছি, এটা দেখতে সুন্দর, এসি লাগাচ্ছি। আচ্ছা, এবং দেখ আমি শুধু কমার্শিয়াল বিল্ডিং বলতে অফিস না, শোরুমের কথাও বলি। একটা মার্কেটে গেলে তুই বাইরে দিয়ে গ্লাস দেখতেছিস, মার্কেটে ঢুকার পর কি তুই পেরিফেরিয়াল গ্লাস দেখোস? কোনো গ্লাস দেখবি না, খালি দেখবি শেলফ আর শেলফ, তার মানে গ্লাসটা বাইরে দিয়ে দেখানো, ভিতরে কিন্তু গ্লাস নাই। আচ্ছা, এখন তুমি যখন গ্লাস দিয়ে বিল্ডিংটা মুড়াইলা, এরপর তোমার এই গরম লাগতেছে ভিতরে, তুমি কি করলো? আগে তো এই যে আমাদের মতিঝিলেও কিন্তু অনেক কমার্শিয়াল বিল্ডিং আছে, আগের মাজহারুল ইসলাম সাহেবের সময় জানলা খুলে দিলে বাতাস ঢুকে, এখন তো বাতাস ঢুকে না, গরম। তুমি করলা কি, সেন্ট্রাল এয়ার কন্ডিশন করলা, ভালো কথা। এয়ার কন্ডিশন করার পর তুমি কি করলা, এখন যারা ওই অফিস করে এগারো লাগে শীত, হ্যাঁ শীতকালেও শীত লাগে, গরমকালেও শীত লাগে, এই আদম করে কইলে কি তোমরা কর্পোরেট কালচার সবাই সুটেড বুটেড হয়ে অফিসে আসো, টাই লাগায়া এরা অফিস করে সারাদিন, এসি মানুষের খালকাইটা কিন্তু ব্রিজ বানাইলাম আমি, মানে সমস্যা তৈরি করে এবার এখন তুমি ওনাদের সবার সুটেড বুটেড বানাইলে, আচ্ছা ভালো কথা। মাল তো অফিস করে যখন অফিস ছুটি হয় ও তো বের হয়ে দেখে আরে বাইরে তো গরম, এ তো বাসে করে যাওয়া যাবে না, ও আবার একটা গাড়ি কিনে, কর্পোরেট কালচার, এই গাড়ি কিনা, এই গাড়ি নিয়ে তারে যাওয়া লাগে, এসিতে কইরা ঠান্ডা লাগে, ও তো গরমের মধ্যে বেরোতে পারে না। এই যে তুমি গ্রিন হাউস এফেক্ট তৈরি করলা, এই যে গরম, তুমি আর্কিটেক্ট হয়েই কিন্তু আকামটা করতেছো, চিন্তা করো। কেন তোমার গ্লাস দিতে হইলে, আমি বলতেছি আমি গ্লাসের বিপক্ষে না, না গ্লাস হচ্ছে ভাই, গ্লাস হচ্ছে আমার দেখা সব থেকে ভালো জিনিস এবং সব থেকে খারাপ জিনিস। যেমন ওই যে আমরা একটা নিয়ম করো ইমরান, আমরা যে পার্সেন্টেজ ফিক্স করে দাও, হ্যাঁ পরিমিত ব্যবহার, পরিমিত ব্যবহার, যে এত পার্সেন্ট এটা থাকতে হবে না। তুমি যদি 100% গ্লাস করো, তোমার কার্টেন গ্লাস হইতে পারবে না। তোমার 100 স্কয়ার মিটার যদি গ্লাস হয়, 50 স্কয়ার মিটার শুড বি ক্রস ভেন্টিলেটেড ওপেন গ্লাস, অপারেবল অপশন থাকা সহ, যেটা দিয়ে খুলে দিলে বাতাস। আমি আমার পুরো লাইফে একটা এক্সপিরিয়েন্স বলি, আমি একটা প্রজেক্টের ইন্টেরিয়র করতে গেছিলাম ওই যে শ্যামলী আশা টাওয়ারের পাশে একটা কমার্শিয়াল বিল্ডিং এ। আমার জীবনে আমি এমন অবস্থা, আমি সাইটে ঢুইকা দেখি লোকজন সব এরকম লুঙ্গি কাঁচা দিয়ে আছে, ঘামা অমানবিক, এর মধ্যে গেল কারেন্ট
পুরা চোখ জ্বলতেছে, এরপর কারেন্ট চলে যাবে, তো সেন্ট্রাল এয়ার কন্ডিশন তো কোনো জানলার খোলার জানলা নাই, বিশ্বাস করে মনে হলো যে আমার কবরের মধ্যে ঢুকাই দিছে, কোনো জানলা খোলা যায় না, গরম, মানে কি একটা আজাব। আমরা যে এই যে আকামগুলা করতেছি এটার ইম্প্যাক্ট তো পড়তেছে সোসাইটিতে। এবং দেখো তুমি কিন্তু মানুষের বাধ্য করতেছো আসলে এইসবে। কেন আগের বিল্ডিংগুলোতে তো ন্যাচারাল ভেন্টিলেশন দিয়া ওয়েল সলভ বিল্ডিং ছিল, তোমার ইলেকট্রিসিটি কনজাম্পশন কমে আসছে, সবকিছু মানে আমরা যে সাস্টেনেবিলিটি কোপায় ঘোড়ার ডিমের সাস্টেনেবিলিটি, আমরা সাস্টেনেবিলিটির বাস দিয়ে দিছি। না এখন তার বিপরীতে একটা কথা আছে, ওই যে মানে সাদা সিধা বাঙালির সরল মনের কথা, এই যে গ্লাস দিলে যেটা হয় কি যে একটু আলো আসে, ঠান্ডা লাগে, এসি ব্যবহার করতে পারি, আর যদি জানালা থাকে মতিঝিলের মতো অফিস হয় তাহলে ওই যে গাড়ি ঘোড়ার শব্দ, তারপরে ধুলাবালি আসে, এই গাড়ি ঘোড়ার শব্দে কাজে মনোযোগে ব্যাঘাত ঘটে, আর ধুলাবালি থাকলে একজন পিয়ন রাখতে হয়, মতিঝিলের ওই জানালায় তুমি জানলা বন্ধ করলে শব্দ আসবে, টাওয়াল নিয়ে হচ্ছে পিয়নকে তুমি তো ডিজাইন করবা, তোমার কাজই তো না। এই যে তপু, এইখানেই আমার কথা, তোমার কাজ তো এইটাই ডিজাইন করা। আর্কিটেকচারাল ডিজাইন মানে তো এইটাই যে আমি ক্লাইমেটে অনার কইরা ক্লায়েন্টের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমি একটা ইনোভেশন। এইবার তুমি আসো, তুমি এই আর্কিটেক্ট কেনিয়াং এর ব্যাপারে আসো। কেনিয়াং তো হাই রাইজ বিল্ডিং এ জঙ্গল ঢুকায় ফেলাইছে, হ্যাঁ, এসি ছাড়া টেম্পারেচার ডাউন করে ফেলছে। ইনোভেশন আছে না কেনিয়াং এর প্রজেক্ট, গ্রিন দিয়া পুরো হাই রাইজ বিল্ডিং এর এয়ার প্রেশার সলভ করে ফেলতেছে। কেমনে করছে? এইটাই তো আর্কিটেকচারাল কনসালটেন্সি হওয়ার কথা, যে আমি তোমার সব দিব, তুমি যা চাও সব দিব, কিন্তু প্রকৃতির হ্যাম্পার করব না। হ্যাঁ, আমরা হচ্ছে দারিদ্রের দুষ্ট চক্রের মতো হচ্ছেন, হ্যাঁ, মানে স্থাপত্যের দুষ্ট চক্রে পড়ে গেছে। হ্যাঁ, না আমরা তো একটা সময় ক্লায়েন্টে বুঝাই না। আমি যে একটা সময় যদি দেখি যে ক্লায়েন্ট শালা এটা বুঝে গেছে যে আমি যা কইতেছি এটা কইলে ওর পছন্দ মতো হচ্ছে না, আমিও চাইতে যাই, মানে উনি বাস খাইতেছে, আমার কি, আমার পয়সাটা ঠিক মতো দিলেই হইলো। ব্যাপারটা কিন্তু তাই হয়ে যাচ্ছে, এটা আমাদের ক্ষেত্রে হচ্ছে, সবার ক্ষেত্রে হচ্ছে। এই ক্লায়েন্টেরও এখানে এই জন্যই তো বললাম যে আর্কিটেক্টরা ডাক্তারদের মতো এই জিনিসটা বুঝাইতেই ব্যর্থ হয়েছে যে আমরা আসলে আপনাদের কি সার্ভিস দেই। আমরা যদি একটা এরকম ক্লায়েন্টে বুঝাইতাম, এই যে আমি তবু আমরা যেটা বললাম যে আমরা যদি একটা ওয়ার্কশপ করতে পারি, ধরো আমি বেশি না, আমি সোসাইটির যদি 0.00001% লোকের মাথায়ও ঢুকাই দিতে পারি যে ভাই আর্কিটেকচার প্র্যাকটিসের সিস্টেম এইটা, আপনি যারা দিয়ে ডিজাইন করেন এইগুলা ফুলফিল করেন, অ্যাটলিস্ট ওই একটা লোকের দেখে আরো 10টা লোক তো ইন্সপায়ার্ড হবে যে না না প্রপার কনসালটেন্সি হইলে বিল্ডিং এটা লাভ হবে। এটা করা দরকার, পাবলিক এনগেজমেন্টটা করা দরকার। এবং এটা যেহেতু কেউ করতেছে না এবং সবাই এটারে, এবং অবভিয়াসলি এটা পেইড হইতে হবে। এবং আমি একটা কথা বলি, যেমন ধরো আমরা ভিডিও বানাই, হ্যাঁ, এগুলো আমি ফ্রি টাইমে যাইতে যাইতে বানাচ্ছি, আড্ডা হয়ে যাইতেছে, সোশ্যাল অ্যাওয়ারনেস হইতেছে। কিন্তু আমি যদি আমার প্রফেশনাল টাইম থেকে বাইর করে 4 ঘন্টার একটা ওয়ার্কশপ করি, অবশ্যই ইট শুড বি পেইড। তুমি পেমেন্ট পাইতে হবে, তুমি হাউ জ্ঞান দিতে যাবা কেন? বুদ্ধি দাম আছে না, আমার কনসালটেন্ট, আমার বুদ্ধি দাম আছে, আমার আমরা যে বুদ্ধি দিব এটাতে কোটি টাকা তার সেভ হবে। আর ফাউ জ্ঞান নিয়ে কোনো লাভ, ফাউ জ্ঞানের কোনো দাম নেই। এবং এটা কিন্তু সত্যি কথা, আমি একটা জিনিস দেখছি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে, যেই কনসালটেন্সিতে আমরা কাজ নেওয়ার জন্য রেট কমাইছি ওই প্রজেক্টে নষ্ট হয়েছে। বরঞ্চ যেটা ক্লায়েন্টের কাছ থেকে আমি বেশি টাকা নিছি, ক্লায়েন্টের মাথায় একটা জিনিস কাজ করে, ভাই এত টাকা দিয়ে ডিজাইন করাইছি, এটাতে হাত দেওয়া যাবে না। এটা আমাদের সাইকোলজিক্যাল মাইন্ডসেট। এটা কিন্তু সত্যি, একটা ফোন কিনলে দেখো তুমি, যখন তুমি একটা দামি ফোন 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনার সাথে সাথে কিন্তু তুমি এটার প্রোটেক্টর লাগাও, ওটাতে কভার পরাও, বা এটা পরে গেলে ফাইটে যাবে। আর তুমি এই ফোনের সব ফিচার আলা একটা ফোন যদি তুমি 5,000 টাকা দিয়ে চাইনিজ অ্যান্ড্রয়েড কিনো, ওটা তো অ্যান্ড্রয়েড পরে লাগাবো না, পরে স্ক্র্যাচ করলে কি হয়েছে। বাংলাদেশের মানুষের সাইকোলজিটা এরকমই, তা আমাদের এখন বাধ্য হইতে হয় ওরকম। এখন হয়ে গেছে কি কম্পিটিশনের মার্কেটে নন টেকনিক্যাল লোক ঢুইকা এখন আমরা বাধ্য হইয়া সার্ভিস কমায় ফিস কমায় দিচ্ছি। আমি এরকম এক ক্লায়েন্টে বলছিলাম যে আমাদের এই যে আমরা যে চার্ট করছি, বুঝছো, একটা চার্টে আমি 4টা ক্যাটাগরি ভাগ করছি, যে আর্কিটেকচারাল সার্ভিসের এইটা বেসিক, এইটা হইলে আপনি বিল্ডিং দাঁড় করায় ফেলতে পারবেন, কিন্তু ইন ডেপথের ডিটেলের একটা সার্ভিস। এখন ধরো এইটাতে যদি আমি 40 টাকা স্কোয়ার ফিট নেই, ওইটা আমি ধরো 100 টাকা স্কোয়ার ফিট নেব ডিজাইন কনসালটেন্সি, মানে 60 টাকা বাড়তেছে কেন, এটা আমি 4টা ক্যাটাগরিতে ভাগ করছি, যে এইটাতে আমি এই লেভেল পর্যন্ত সার্ভিস আপনারে দিব। ক্লায়েন্ট লাস্টে ঘুরায় ফিরে কয় কি, ভাই আপনি এই সার্ভিসটা আমার এই টাকায় দেন। আমি এইখানেই তো আপনাদের সমস্যা, আমি এত কষ্ট করে আমি ওই টাকা দিয়ে কেন এই টাকা আপনারে দিব? মানে মানে আজব না মানুষের মাইন্ডসেটটা, ও কখন আর এইটাই যাইতে চায় না। মানুষ চিন্তা করে না যে এইটার পেছনে যে আমার সময়টা যাচ্ছে,
আমরা বাঙালিরা সবসময় একটা জিনিস ইগনোর করি, সেটা যেটা দেখা যায় না সেটা আমার কাছে মূল্য নেই, এটাই আমাদের মাইন্ডসেট। আমার ওই যে ড্রয়িংগুলো, ওই যে 60 টাকা বেশি দিয়ে আমি যে কাজটা করতেছি, ওইটার পিছনে যে সময়টা যাচ্ছে, এই সময়টা তো ইনট্যাঞ্জিবল, এটা ও দেখতেছে না। রাইট, দ্যাটস ওয়াই ওর কাছে এটার ভ্যালু নাই। একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যায়া 2টা কাগজ দিচ্ছে, ওই কাগজের অনেক মূল্য তার কাছে। এবং ওরা কি করতেছে ভয়ঙ্কর, আমি এরকম তো অসংখ্য দেখছি, একই প্ল্যান কপি করতে থাকে, কপি করে বুঝছো ধরাই দিতেছে। ও একটা দাগও দেয়নি, হয়তো ওই ক্লায়েন্ট কইছে আমার রুম একটা বাড়াই দিয়ে, ওই প্ল্যানে ফ্যামিলি লিভিংটারে রুম বানাই দিয়ে দিছে, বুঝছো। ওর কিন্তু 1 সেকেন্ডের, ও আসলে যে 20,000 টাকা দিয়ে ডিজাইন করতেছে, ওর আসলে 500 টাকা দিলেই হইতো। ও তো কোনো কেউ খালি প্রিন্টের খরচটা হয়েছে ওর, ব্যাপারটা বুঝছো। কিন্তু পাবলিক ভাবতেছে আমি তো ডিজাইন করাইছি, এটাই তো ডিজাইন। কিন্তু এই যে এইটা ভাববে কেন, আমার এইটাও মাথায় ধরে না। মানে এইটাই আমার কাছে আজব লাগে যে সে কেমনে আশা করতেছে যে একটা ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একটা প্লাম্বিং ইঞ্জিনিয়ার, সবাই মিলে 20,000 টাকা মানে 5,000 টাকা করে ভাগ করে নিয়ে ওইটা প্রিন্টের খরচ হচ্ছে 3,000 টাকা, হ্যাঁ, অথবা 2,000 টাকা, 18,000 টাকা 60 জন ভাগ করে নিছে ওনার এই বাড়ির ডিজাইন করে দেওয়া। ওদের হিসাব কত বড় মফিজ আমাদের দেশের মানুষ। কিন্তু ওরা হিসাব করে অন্য অ্যাঙ্গেলে যে আমি এই মাসে 10টা কাজ ধরবো 5,000 টাকা করে, বা 10,000 টাকা। ও তো স্টার হোটেলের মতো ব্যবসা। ও হচ্ছে, হ্যাঁ, ও 200 প্রজেক্ট ডেলিভারি দিছে, 200 ইনটু 10,000 যা হইলো, এইভাবে ও তো 10 মিনিটের কাজ। আমরা এই জীবনে যত বিল্ডিং ডিজাইন করছি, আমি একদিন ইমরান আমি হাসতেছিলাম না, আমাদের যেগুলো ধর আনবিল্ড প্রজেক্ট আছে, আমার মাঝে মধ্যে এত রাগ উঠে, মজাতে আনবিল্ড গুলোই বেচে দিই। বসুন্ধরা ধরো 3 কাঠার ফ্লোরটা একই রকম, হ্যাঁ, যেটা আনবিল্ড আছে ওইটা ক্লায়েন্টে করে দিলে, ভাই আমার সব প্যাকেজ রেডি করা, কিনা নেন, যা দিবেন। পারি না, হ্যাঁ, আমরা তো এই কাজ করতে পারি না। এথিক্স আছে, এথিক্সের জন্য পারি না। এথিক্স না কেন, শুধু এথিক্স না, এটা তো হয়ও না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা তো বাস্তবেও সম্ভব না। এটা কিভাবে সম্ভব হয় বলেন? আমাদের এই পেশাতে আমি দেখছি যে, আপনারাও দেখছেন, খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে যে অনেক মানে কি বলবো যে ভালো শিক্ষিত, হ্যাঁ, তারপরে পেশাগত দিক থেকেও সে ভালো পেশায় আছে, সমাজের তার একটা স্ট্যাটাস আছে, তিনি একটা ভালো ক্লাস বিলং করেন, এরকম মানুষরাও বাড়ি টাড়ি করার ক্ষেত্রে ওনারা বিনা পয়সা এবং যত তুলনামূলক সস্তা জিনিস সেটা চায়। সেটা হচ্ছে ওই যে আমাদের এটা বললেই হচ্ছে আমাদের সাভার হাউজিং এর তার বিষয় আসে। সাভার হাউজিং এ ওখানে কোন একজন না 2জন ব্যক্তি শুধুমাত্র আর্কিটেক্টকে দিয়ে ডিজাইন করাইছেন। আর ওই যে তোমাদের ওদের একটা প্রজেক্টের কাহিনী শুন, তুই অবাক হয়ে যাবি। একটা নেভির একটা হাউজিং, ওইখানে হাউজিং এর বেসিক 74 একর জায়গায় মাস্টার প্ল্যান করাইছে, কোনো আর্কিটেক্ট নাই, কোনো প্ল্যানার নাই, এবং হাউজিং এর বেসিক রুলসও মানে নেই। রাস্তা কয় ফিট দেওয়া? 20 ফিট না? এভিনিউ রোড হচ্ছে 35 ফিট, বাকিগুলো হচ্ছে 20 ফিট। 20 ফিট দেওয়া একটা প্ল্যান্ড হাউজিং এর কইরাই না, ওদের প্লট দিছে 2.5 কাঠার প্লট। চিন্তা কর, এই যে মানুষগুলা, এতগুলা মানুষের ড্রিম নিয়ে খেলা, এবং এই যে এখানে দেখ সবাই তো এডুকেটেড লোক, তারা এটা সস্তায়, এবং যে করছে ওরে তো ধরে আসলে ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেওয়া উচিত আমার হিসাবে। তুই চিন্তা কর, এত একর জায়গার মধ্যে যে বাড়ির যে মাস্টার প্ল্যান করছে, এখন ওই 20 ফিট রাস্তার মধ্যে কিন্তু তোর ইয়াও আছে, ফুটপাথ আছে সব ওর মধ্যে, বুঝিস তাই না? তবু আমার যত মনে পড়ে সব মানে 20 ফিটের রাস্তা, 2 পাশের ফুটপাথ সহ 20 ফিট, সব সহ রাস্তা 20 ফিট না। এইটা দিয়ে সে একটা এরকম 7 একর 8 একর জায়গার হাউজিং এর মাস্টার প্ল্যান করে দিচ্ছে, একটা নন টেকনিক্যাল লোক, এটা নিয়ে তারা অলরেডি প্লটও বরাদ্দ দিচ্ছে, আর এখন বাড়ি করতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে গেছে, এবং সব 2.5 কাঠার প্লট। চিন্তা কর অবস্থা। এবং ওই যে পল্লী বিদ্যুতের যে ইলেকট্রিক যে পিয়ার গুলো আছে, এইগুলা এমন বাড়ির মধ্যে 2টা মানে ওই 2টা বিল্ডিং এর সেটব্যাকের মাঝে বসানো, ওই যেটা হচ্ছে যে এখন ওই এর উপরে উঠতে পারতেছে না, উঠতে পারবে, এই তো মিস্ত্রিটা ভয়ে তো এখানে কাজ করতে যায় না, অ্যাক্সিডেন্ট হবে। তো এই হইছে আমাদের অবস্থা, আমরা কোন লেভেলের খামখেয়ালিপনা আমাদের। 2 তলা পর্যন্ত তুলছে, এরপরে যা ছাদ ঢালা দিতে পারে না, অদূর পর্যন্ত কইরা বসে থাকতে হইতেছে না। তাহলে আমরা এই জিনিসটা সিরিয়াসলি চিন্তা করি, হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু সামনে ওয়ার্কআউট করি। মজার ব্যাপার, ওইখানে আমাদেরই মানে ওখানকারই এক আঙ্কেলের ছেলে, আমাদের সিনিয়র ভাই, উনি আমাদের ডাকছে, সেমি পাকা বাড়ি করবে, মানে মাঝখানে ছোট্ট একটা উঠানের মতো কোর্টিয়ার টাইপের থাকবে, মানে পুরোনো ধাঁচের বাড়ির স্টাইল আর কি উনি ফলো করতে চাইছে, সেমি পাকা বাড়ি। ভালো কথা, কত নিবে? ভাই যেহেতু স্কুলের
মানে কলোনির বড় ভাই, স্কুলের বড় ভাই, ওই হিসেবে আমি ওনাকে বলছি যে কত আর হবে, 50,000 টাকা হয় না, না এত টাকা কেন, এবারে সে একটা সেমি পাকা বাড়ি, তুমি ছোট ভাই আমি বড় ভাই, তোমার সাথে কি পরিচয় আজকে থেকে নাকি, তোমার ল্যাংটা থেকে বড় হইতে দেখছি, আচ্ছা ঠিক আছে। আমি ওনারা বললাম যে 40,000 টাকা দিন, কয় না। এরপরে এক সপ্তাহ পরে ডাকছে, ওনার 2বার ওনার অফিসে গেলাম, তারপরে আমি ওনাকে মানে ওই যেটাকে বলে যে একটা প্রপোজালের মতো দিলাম, দেওয়ার পরে ওনার আর কোনো খবর নেই। 15 দিন পরে যোগাযোগ করছি, কয় আসলে কি আর বলবো, বাসায় তো বলতেছিল যে এরকম এত খরচ করার দরকার নাই, এমনিতেই টাকা পয়সা কম, বাজেটও কম, তাহলে কি করি। তো আমার এক তালতো ভাই না খালাতো শালা কথা বললো যে ও ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার, ওই ছেলেটা দিয়ে আমি করাই ফেলাইছি। আরে আপনি এতদিন ধরে আমার পিছনে ঘুরতেছিলেন, আপনার এই আত্মীয় তারে কবে কেমনে পাইলেন? না এটা তোমার আমি একটা অ্যাডভাইস করি, আত্মীয়র প্রজেক্ট হলে হয় মাগনা করে দিবা, না হলে করবাই না। আচ্ছা ভালো কথা, এই যে 74 একর ল্যান্ড, তাই না? 74 একর, 74 একর ল্যান্ড, তো মানে ওরা ওখানে এই যে এত বড় একটা মাস্টার প্ল্যান করছে, এমনি এমনি হয়নি, নিশ্চয়ই তো অথরিটি অ্যাপ্রুভাল আছে। না, এখানে মজার ব্যাপারটা হচ্ছে ওইটা কোনো হাউজিং হিসেবে অ্যাপ্রুভাল না, ওইটা একটা মানে ওই যে হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, নিজেদের মতো করে। হ্যাঁ, ওটার নাম হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, মানে ওটা স্রেফ নেভির একটা ডিওএইচএস এর মতো আর কি, বুঝছো? তো এইটা 1978 সালে হচ্ছে এইটা, এবং এটা নিয়ে আমরা ও আমারে নিয়ে অ্যাপ্রোচ করছিল, আমি ওদের নেভিতে 4বার উনি মানে ওই যে যিনি মানে এটাতে নৌপ্রধান তাদের সামনে ভাইয়া এটা নিয়ে প্রেজেন্ট, এবং আমি যখন দিছি আমি এটাও বলছি যে আপনাদের এই যে এত বড় একটা এটার মধ্যে মাঠ নাই, এটার মধ্যে কোনো এমিনিটিস নাই, কিচ্ছু নাই, সেটা তো ফেল করবে, মানে মাঠ নাই, খেলার মাঠ নাই, জানো হয়ে গেছে এরকম। ওনারা খালি প্লটই বানাইছে। তা আমি এটারে রিঅ্যারেঞ্জ করে মানে একটা মাস্টার প্ল্যানের বেসিক, আমি সেটা তো প্ল্যানারের কাজ, আসলে এটা আমার কাজ না, তারপরেও মাস্টার প্ল্যানিং নিয়ে যেহেতু আমার টুকাটি কাজ আছে, তা আমি এরকম যেহেতু এইভাবে আপনার এই গাইডলাইন, তারপরে হয়তো আমাদের সাথে সাইন করলে একটা প্ল্যানার আসতো না, আমরা তো ওই পর্যন্ত যাইতেই পারলাম না, এরা যা করছে এবং ওইভাবেই। আর পরে ওখানে মজার ব্যাপার হচ্ছে যে ওখানকার যে মানে প্রজেক্টের যে সাইট ইঞ্জিনিয়ার আছে ডিপ্লোমা, সেই সাইট ইঞ্জিনিয়ার 70,000 টাকা প্যাকেজে G+8 বিল্ডিং এর ডিজাইনগুলো করে দিচ্ছে, চিন্তা কর অবস্থা। এই হলো ওভারঅল বাংলাদেশের অবস্থা। এখন আমাদের এই জন্য এই জিনিসটা আমাদের অ্যাওয়ারনেসের পার্টটা শুরু করার দরকার, মানুষ অ্যাটলিস্ট জানুক যে কনসালটেন্সি কি জিনিস, কারা কনসালটেন্সি করে, কিভাবে করে, এবং কনসালটেন্সির এগেইনস্টে আসলে আমার কি পাওয়ার কথা, হ্যাঁ এই জিনিসটা মানুষের আসলে জানা, এটা কিন্তু রাইটস এর মধ্যে পড়ে। একজন আর্কিটেক্টের দুঃখের কথা ফেসবুকে পড়লাম আর কি, উনি বলতেছে চিনবেন যে মিজান ভাই, আপনার যে ছুটি রিসোর্টের মালিক, তো উনি এটা কাইটে দিন। তো একজন আর্কিটেক্ট পরিচিত ভদ্রলোক, উনি বলতেছে যে মানে স্ট্যাটাসটা খুবই ছোট, জিস্ট কথা হচ্ছে যে আমি আমার কিছু পরিচিত ভাই বেরাদার বন্ধুকে মানে কোনো রকম কোনো চুক্তি ছাড়া, লিখিত চুক্তি ছাড়া তাদের বেশ কিছু প্রজেক্ট আমি করে দিছি, সেগুলো অনেক দিন হয়ে গেছে। তো আমি আমার একটা ক্যাম্পেইনে বা ওনার মার্কেটিং স্ট্র্যাটেজি, যেহেতু নিজের প্রতিষ্ঠান আছে, উনি ওই ছবি ব্যবহার করছে, কিছু প্ল্যান শেয়ার করছে, মানে র্যান্ডম যেটা হয় যে জাস্ট লেআউট বোঝানোর জন্য। এইটা যখন তার ওই বন্ধুরা দেখছে যে ওর ক্যাম্পেইনে এই আর্কিটেক্ট এগুলো ব্যবহার করছে, তখন নাকি মানে তাকে উকিল নোটিশ পাঠাইছে, তাদের পারমিশন ছাড়া এটা সে ব্যবহার করছে কেন। সে দুঃখ করছে যে আমার ভাই বন্ধু দেখা আমি তাদের সাথে কোনো লিখিত চুক্তি করি না, কিন্তু কাজটা তো আমি করে দিছি, আমার হাত দিয়েই হয়েছে, তারাই আমার কাছে এসে বলছে। আর এখন আমি আমার প্রয়োজনে শুধুমাত্র ওই নাম, লোকেশন এগুলো ব্যবহার করছি দেখে আমার মজা মনে হলো। হ্যাঁ, উকিল নোটিশ পাঠাইছে। এই ধরনের কাজ, এটা তো আমাদের একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির কোনোদিন আমরা কোনো কপিরাইট করি না, কোনো অফিস আজ পর্যন্ত আমি দেখি নাই যে সে তার কপিরাইট ইউজ করতেছে। ইভেন আমার জানা নেই আইবি থেকেও আমাদের এই ধরনের কপিরাইটের কোনো ব্যবস্থা আছে কিনা, বা এটা তো আমার প্রপার্টি, আমি ডিজাইন করছি, জি আমার সত্য, সেটা কই, আমি এটা যেমনি ইচ্ছে তেমনি ব্যবহার করতে পারবো, কিন্তু অন্য কেউ পারবে না, এই জিনিসটাও নাই। দেখ তাহলে আমরা একটা কনক্লুশনটা নিই, ব্যাটারিও শেষ হয়ে আসছে আমাদের। তাহলে যেটা মেইন কথা হলো যে আপনারা কনসালটেন্সি যখন করাবেন, প্রপার ওয়েতে কনসালটেন্সি করাইতে হবে, কনসালটেন্টের কাজ কি এটা আপনার জানতে হবে,
এইটার জন্য যদি পড়াশোনা করতে হয় পড়াশোনা করেন, আর যদি আমরা পারি আমরা চেষ্টা করবো এরকম কিছু করতে পারি কিনা ব্যক্তি উদ্যোগে। এবং যারা এইগুলা নিয়ে কাজ করে অর্গানাইজেশনগুলো, আমারও মনে হয় ইনাদেরও উচিত একদম সরাসরি পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা, যে এইটা কিন্তু একটা দেশের বিরাট একটা ব্যাপার, বিশাল এইটাই একটা, তো সব ব্যাপার। এইটা ধৈর্য ধরে মানুষের বুঝাইতে হবে। আমার দেশে সব সেক্টরই নতুন, আমার দেশ 54 বছরের স্বাধীন হওয়া একটা রাষ্ট্র, সবকিছু অনেক কিছু আমরা শিখতেছি, আমাদের এডুকেশনাল সিস্টেমও আস্তে আস্তে ডেভেলপ হইতেছে, আমাদের উন্নয়ন বাড়তেছে। এই যে আমরা ফ্লাইওভার ইউজ করতেছি, আগে তো আজ থেকে 20 বছর আগে তো ফ্লাইওভার ছিল না, তাই না? সবকিছু নতুন নতুন আসতেছে, তো সব প্রফেশনেরই কিন্তু আপগ্রেডেশন হচ্ছে। এক সময় মানুষ অনেক কিছু করতো না, এখন অনেক কিছু করে, এখন বিউটিশিয়ানের কাছে যায়, হ্যাঁ, তারপরে ডেন্টিস্টের কাছে যায়, হ্যাঁ, দাঁতের ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, এখন মানুষ বুঝে গেছে এক ডাক্তার সব পারে না। তো এরকম প্রফেশনেও আমাদের আর্কিটেকচার প্রফেশনেও অনেক এরেনা আছে, যে এক একটা, কিন্তু প্রফেশনালের জায়গায় যখন এরকম এগুলা নন টেকনিক্যাল লোক ঢুকে যাচ্ছে অথবা ফ্রড ঢুকে যাচ্ছে, মানুষ ঠকতেছে, মানুষের উচিত এই বিষয়গুলো নিয়ে অ্যাটলিস্ট, কারণ আমার হিসাবে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো তার একটা বাড়ির ইনভেস্টমেন্ট। জি, মানুষের জীবনে এত বড় ইনভেস্টমেন্ট, এটা বাড়ি হোক মার্কেট হোক, অ্যাসেটের ইনভেস্টমেন্টের মতো বড় ইনভেস্টমেন্ট হয় না। তো এই ইনভেস্টমেন্ট করার জন্য মেন যে কারিগর, যে আর্কিটেক্ট, যে ইঞ্জিনিয়ার, সে জেনুইন কিনা এইটা তার অবশ্যই বের করা উচিত। এবং জেনুইন হইলে তারে যে কনসালটেন্সি সার্ভিসটার জন্য সে পে করতেছে, এর এগেনস্টে তার আসলে কি কি পাওয়ার কথা, সে কি পাচ্ছে কিনা, এটাও তার সচেতন হওয়া উচিত। এই জিনিসটা হইলেই কনসালটেন্সিটা প্রপার হবে। এবং সবাই এই জিনিসটার ব্যাপারে সচেতন হন, এবং যারা এই ইনস্টিটিউটগুলো এগুলো নিয়ে কাজ করেন, ওয়ার্কশপ করেন, তাদেরও উচিত পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষকে জানানো, তাহলে জিনিসগুলো সম্পর্কে আমার ধারণা আস্তে আস্তে এই প্রবলেমগুলো সলভ হবে। আর আমরাও এটা নিয়ে একটু চেষ্টা করি, আমরাও চেষ্টা করব ব্যক্তি উদ্যোগে যদি আমরা কিছু করতে পারি, যাতে আপনাদের জন্য আমরা যদি কোনো সুযোগ তৈরি করতে পারি। এখন অবশ্যই ব্যক্তি উদ্যোগের উদ্যোগ অত বড় স্কেলে হবে না, ছোট হবে, আমাদেরও কাজ করে খাইতে হয়, সময় বের করার চেষ্টা করব, কিন্তু অবভিয়াসলি ইট শুড বি পেইড। এটা মাগনা হবে না, আপনার জ্ঞান নিতে আসলে জ্ঞান পয়সা দিয়ে নিতে হবে। কোনো কনসালটেন্সি সার্ভিস ফ্রি হয় না পৃথিবীতে, নাথিং ইজ ফ্রি ইন আর্থ। দুনিয়ায় ফ্রি বইলা কিছু নাই, যে যেটা ফ্রি বলতেছে বুঝবেন ওখানে বাটপারি আছে। ফ্রি সার্ভিস বলে কিছু নাই, ভাই ব্রাদার বলে কিছু নাই। যার যেটা প্রফেশন তার ওইটার জন্য সে চার্জ না করলে বুঝবেন ওইখানে সে কোনো না কোনোভাবে এটা চার্জ উঠাচ্ছে, এবং আপনি কোনো না কোনোভাবে ঠকতেছেন, সোজা কথা, ঠিক কিনা? হিডেন কস্ট বইলা এই ক্রেডিট কার্ডের মতো হবে ব্যাপারটা, আপনি ধরা খাবেন কি না খাবেন এটা আপনি সিদ্ধান্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।